যাহা বলিব সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, সে কাজটি আজকেও হচ্ছে। আজকে আমরা পুরো ঘন্টা জুড়ে একজন বন্ধুর জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো আপনাদের সামনে উন্মোচিত করব। তবে সবার আগে চলুন আমরা আরজি সুমনের কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকে আমাদের সাথে, এবং এই যে ভুল শুদ্ধ মিলিয়ে যে মানুষ, এই যে অপরাধ বোধের যে মানুষটি, তার জীবনে যে অদ্ভুত সুন্দর সুন্দর ভালো লাগার জায়গা রয়েছে, অদ্ভুত সুন্দর মনুষ্যত্ব রয়েছে, সেই জায়গাটি আবিষ্কার করেছে আরজি সুমন। যাহা বলিব সত্য বলিব। আজ সত্যের আসনে বসে সত্যের মুখোমুখি হচ্ছেন আব্দুর রহিম। শারীরিক গঠনে মনে হতে পারে খুবই ছোট একটা ছেলে, তবে এত ছোট সে নয়। ছোটবেলায় খেলাধুলা আর টেলিভিশন এই ছিল তার প্রিয় সঙ্গী। দুরন্তপনা থাকলেও বড়দের প্রতি শ্রদ্ধাবোধ বেশ প্রবল। বন্ধুদের প্রতি সে অন্তঃপ্রাণ। তাদের যে কোনো বিপদে নিজের সবটুকু ক্ষমতা দিয়ে চেষ্টা করেন সাহায্য করার। একবার এক বন্ধুর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রক্তের প্রয়োজন দেখা দেয়। তখন আব্দুর রহিম অসুস্থ হওয়া সত্ত্বেও হাসপাতালে ছুটে গিয়েছিলেন বন্ধুর মাকে রক্ত দিতে। দুনিয়াতে তার সবচেয়ে আপন মানুষ তার বাবাকে সব সময় খুশি দেখতে চান। বাইরে থেকে নিজেকে কঠিন প্রমাণ করতে চাইলেও সর্বোপরি একজন নরম মনের মানুষ আব্দুর রহিম। তার জীবনের বাকি অংশ শুনতে ফিরে যাচ্ছে কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। আমাদের সঙ্গে থাকেন যিনি ফোনে আমাদেরকে শোনেন এবং শোনার পরে তিনি তার মূল্যবান মতামত প্রদান করে থাকেন। আজকে আব্দুর রহিমের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। এক্সপার্ট প্যানেল থেকে আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সেজন্য আপনাকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনুরাগ চাকমা, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং শেষে আব্দুর রহিমের জীবনের অপ্রিয় সত্যগুলো জানার পরে আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। ওকে, আমরা আব্দুর রহিমের কাছে আব্দুর রহিম, প্রথমেই আমি যে প্রশ্নটি সবাইকে করি আপনাকেও করছি, এই রকম একটা অনুষ্ঠানে আসলে চারপাশের মানুষ যে অনেক সময় বিড়ম্বনা, অনেক ধরনের কটূক্তি, অনেক ধরনের নাবোধক অনেক কিছু বলে মন্তব্য করে এবং সাধারণ মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতার জায়গাটি অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়। এটা জানার পরেও আপনি এরকম একটি অনুষ্ঠান, এরকম একটি চ্যালেঞ্জিং রেডিও শোতে কেন আসলেন? ভাই, আমি এখানে আসছি, আমি যে ভুল করছি আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে, সবসময় আমাকে ধিক্কার দিচ্ছে। চারপাশে মানুষ হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি সেই ধিক্কার। আমি আসছি এই কারণে যেন আমার কথা শুনে এই সমাজে কিছু লোক সতর্ক হয়ে যায়। আমরা যে সিটারিটা করছি এই সিটারির মুখে যেন তারা আর না পড়ে, তারা যেন সতর্ক হয়ে যায়, কখনো যেন এগুলো প্রশ্রয় না দেয়। আমি ভাইয়া এই জন্যই আসছি। আপনি বলবেন যে আপনি যে চিটারি কথাটা বলছেন, আপনি লাস্ট কবে এটা করেছেন? ভাইয়া, আমি লাস্ট এটা গত বুধবার করতে চাইছি, কিন্তু এটা হয় নাই, আমাদের হাত থেকে ফসকে গেছে। আমি গত মঙ্গলবার করছি। তার মানে আপনি স্টিল এটার মধ্যে এখনো জড়িত আছেন এবং আপনার বিবেক প্রতি মুহূর্তে আপনাকে দংশিত করছে। আপনি এখান থেকে বের হতে পারছেন না নাকি বের হচ্ছেন না? ভাই, আমি এখান থেকে বের হতে চাচ্ছি, কিন্তু আমি সামাজিক একটা পরিস্থিতির কারণে আমি কিছু টাকা ঋণ আছি, আর সেই সুদ টাকা দিতে গিয়ে এই ঋণের কারণে আমি ওই সুদখোরগুলোর হাত থেকে মুক্তি পাচ্ছি না। তার জন্য আমি পরিস্থিতির শিকার হয়ে এটা এখনো নিয়মিত চালিয়ে যাচ্ছি। প্রিয় শ্রোতা, কি সেই চিটারি কিংবা কি সেই কারসাজি, সেটা আমরা ধীরে ধীরে উন্মোচিত করছি। এবং আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি সবাইকে বলছি খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি শোনার জন্য, কারণ আজকের এই অনুষ্ঠানে যে লোকটি এখানে এসেছে আব্দুর রহিম, সে যে চিটারি করছে সেটা তো চিটারি, কিন্তু তার চাইতে পুরো সোসাইটি এবং সমাজের জ্ঞানীগুণী মানুষরা
আমাদের মতো সাধারণ কনজিউমারদের কাছে বা সাধারণ ভোক্তাদের কাছে কত বড় চিটারি করছে সেটা আজকে আবিষ্কৃত হবে পুরো অনুষ্ঠান জুড়েই। আপনারা যারা যাহা বলিব সত্য বলিব শ্রোতা, তাদেরকে তো আমি বলবোই অবশ্যই অনুষ্ঠানটা পুরোটুকু শোনার জন্য, এবং একই সাথে যদি কোনো বন্ধুর সুযোগ থেকে থাকে, বন্ধুকে বলার, যদি কোনো আত্মীয় স্বজনকে বলার সুযোগ থেকে থাকে, তাহলে এখনই বলুন যে এবিসি রেডিও টিউন করুন। এবং আমি চাই যে আজকের এই যাহা বলিব সত্য বলিব সারা বাংলাদেশের মানুষ শুনুক, কারণ দিস শো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কনজিউমার্স, যারা বাজার থেকে বিভিন্ন জিনিসপত্র কেনেন এবং কিনে নিয়ে সেটা ভক্ষণ করেন। আমরা সবাই সেটা করি, সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেটা করে থাকি। বাজার থেকে দ্রব্যাদি কিনে নিয়ে এসে খান না, বা বাজারের কোনো প্রোডাক্ট তিনি খান না, সবসময় বাসায় বানিয়ে খান, এরকম লোকজন সমাজে নাই বললেই চলে। সুতরাং সবার জন্য আজকের এই অনুষ্ঠানটি শোনা খুবই গুরুত্বপূর্ণ। ভুলের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, কারণ থাকে, এবং ভুলের পরে একটা পরিণতি থাকে। তো আমরা প্রথমে চাই আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন। ভাইয়া আমার তখন ছোটকাল, আমার মা ভাইয়া আমাকে ছেড়ে চলে গেছে, তখন আমার 1.5 বছর বয়স। আমি শুনছি লোকমুখে বা আমার গার্জিয়ানের মুখে থেকে আপনার মা আপনাকে রেখে চলে যায়? কেন চলে যায়? ভাইয়া আমি শুনছি আমার ফ্যামিলিগত ভাবে নাকি অত্যাচার হয়েছে, লোকমুখ থেকে এটাই বেশি শুনেছি। আর আমার গার্জিয়ানের কাছ থেকে শুনেছি আমার মা নাকি কোন এক লোকের সাথে সম্পর্ক ছিল। আপনার বাবা কি করতেন? আমার বাবা প্রতিবন্ধী, সে কোনো কাজকর্ম করতে পারে না। কি ধরনের প্রতিবন্ধী ছিলেন? প্রতিবন্ধী, সে এক ডান হাতটা তার বাঁকা, ডান হাত দিয়ে কোনো কাজকর্ম করতে পারে না, আর একটি পা বাঁকা, সে হাঁটতে চলতে পারে। আর আমার বাবা কোনো কাজ করে না। আমার বাবার সপ্তাহে 3টা হাট হয়, এই 3টে হাটে গিয়া সে যে যার কাছ থেকে পান সাহায্য চেয়ে খান। আপনার বাবা এই সাহায্য দিয়ে সংসার চালাতো? জি ভাইয়া। ওকে, তারপর ভাইয়া আমার মা চলে যাওয়ার পর আমি আমাকে আমার দাদি রেড়ে পরে বড় করে, লালন পালন করে। আমার চাচিরা তা খুব করে, আমার ছোট চাচুর তুলনা নেই, আমার ছোট চাচু খুব আদর যত্ন করে। আমি একটু আপনাকে থামাচ্ছি, আপনার কথা বলাতে একটু মানে এরকম ভাবে কি আপনি সবসময় কথা বলেন, লাইক আপনার জিহ্বাটা একটু জড়তা আছে? ভাইয়া আমি, হ্যাঁ, আমার কথা একটু বাজ্যা আসে। আমি ভাইয়া মানে আগে নেশা করতাম। আগে আপনি নেশা করতেন? কি নেশা করতেন আপনি? ভাইয়া আমি ঘুমে ট্যাবলেট খেতাম, যেটা বলে। ওকে, ওটা খেলে কি হয়? ওটা খেলে ভাইয়া যদি আমি এখন খাই, আমি যদি রাত্রিতে ঘুমাই, কালকে সারাদিন আমি উম্মাদ থাকবো। উম্মাদ বলতে কি, আমার গোসল ভালো লাগবে না, আমার খাওয়া ভালো লাগবে না, চোখে ঘুম ঘুম আসবে, কিন্তু ঘুমাতে গেলে ঘুম হবে না। আমি কি করবো কালকে সারাদিন, পরশুদিন বলতে পারবো না। রাইট, যে কারণে আপনার জিহ্বার এই অবস্থা। জি ভাই। ওকে, আমরা এখানে ওষুধের নামের শব্দটা এখানে একটু মিউট করে দিয়েছি প্রিয় শ্রোতা। ও একটা ঘুমের ট্যাবলেটের নাম বলেছে। আমরা চাই না যে ওষুধের নামগুলো সমাজের সব মানুষ জেনে যাক, কারণ সবাই যে সবসময় ভালোভাবে এই জিনিসগুলোকে নেয় বা ভালোভাবে ব্যবহার করবে, ব্যাপারটা তো এরকম নয়। ওকে, একটু জানতে চাই যে আপনি চাচার কাছেই বড় হওয়া শুরু করলেন, রাইট? তারপর ভাইয়া আমার ছোট চাচা আমাকে স্কুলে ভর্তি করে দেয়। ওখানে লেখাপড়া করি আমি। 2 থেকে ভাইয়া আমার টিভি নেশা এতটা হয়ে যায়, একটা সিরিয়াল ছিল, যেমন 2টা সিরিয়াল আমি দেখতে খুব পছন্দ করতাম। ওই সিরিয়াল দেখার জন্য আমি ক্লাস ফাঁকি দিয়ে চলে যেতাম, অথবা আমি স্কুলে না গিয়ে চরে বিলে ঘুরে বেড়াতাম। আমি স্কুলে যেতাম না ঠিক মতো। কিন্তু ভাই আমার এই টিভি নেশার কারণে আমার এই ছাত্র জীবনটা চলে যায়। যাই হোক ভাই, আমি লেখাপড়া বাদ দিয়ে দিই। যখন বাদ দিই টেলিভিশনের নেশার কারণে? হ্যাঁ, টেলিভিশন নেশার কারণে। আচ্ছা। তারপর ভাই আমি যখন লেখাপড়াটা আস্তে আস্তে বাদ হয়ে যায়, ওর নাম ইব্রাহিম, আমার ছোট ভাই চাচতো, তো ওর সাথে আমাকে মাদ্রাসা ভর্তি করে দেয় আমার বড় চাচ্ছু। ইতিমধ্যে আমার ভাইয়া যতটা ঈদ আইছে, ঈদে আমার আব্বু দিয়েছে, যতটুকু কাছে দিয়েছে। তারপরে তো ভাই আমি যখন বুঝছি আমার আব্বু আমার পোশাক দিতে পারতো না, ভাইয়া অনেক ছেলে মেয়ে আছে আব্বুর কাছ থেকে 500 টাকা নিয়ে 100 টাকা নিয়ে ঘুরতে চায়, ওইটা যায় সেইখানে যায় সেখানে যায়। ভাইয়া আমার আব্বুর সাথে আমি আজ পর্যন্ত কোথাও যেতে পারিনি। তো মাদ্রাসা আমি ঠিক মতো নিয়মিত লেখাপড়া করি না, মাদ্রাসা থেকে আমি ফাঁকি দিচ্ছি তাকে। তারপর দেখা গেছে যে আমি এমন ফাঁকি দেই, তো আমার বড় চাচু চিন্তা করলো যে ও যে ফাঁকি দিচ্ছে ওর সাথে তোমার ছেলেটাও নষ্ট হয়ে যাবে, না প্রয়োজন নেই। হ্যাঁ ভাইয়া ঠিকই, আমি আসার পর তার ছেলে লেখাপড়া হয়নি, 2 জন মাদ্রাসা থেকে বাদ হয়ে যাই। তারপর আমাকে ভাইয়া আমার ছোট চাচু খুব চাপ দেয়, প্রেশার দেয়, বাড়িতে আব্বারও ইনকাম নাই তেমন। তখন আমি তুলার মেরে জয়েন নেই। তুলা দিয়ে সুতা বানানো হয়। কত বছর বয়স এটা? এটা আমার ভাইয়া 13-14 বছর। এই সময়টাতে আমি তুলা মেরে জয়েন নেই। জব নেওয়ার পর ওখানে ভাইয়া 3টি শিফট ছিল, 8 ঘন্টা করে ডিউটি। একটা হচ্ছে সকালে 6টা থেকে 2টা, 2টা থেকে 10টা। শিফটটাকে আপনি শিফট বলছেন? আচ্ছা, উচ্চারণ হচ্ছে না প্রিয় শ্রোতা। এখানে আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে ওর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ ওর দীর্ঘদিন নেশার কারণে বা অ্যাডিকশনের কারণে ওর জিহ্বাটা অনেকখানি ভেতরে ঢুকে গিয়েছে। এবং যেটা হয় আসলে, যারা অনেক বেশি অ্যাডিকশনের মধ্যে থাকেন, অনেক বেশি ড্রিঙ্ক করেন, তারা দেখবেন যে স্পষ্ট ভাষায় ঠিক মতো কথা বলতে পারে না, এবং ওর ক্ষেত্রে সেটাই হচ্ছে। তবুও চেষ্টা করছে, সেজন্য ওকে অবশ্যই ধন্যবাদ দিব, কারণ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওকে এভাবে বলতে হবে। পানি খেলে কি একটু স্পষ্ট হয়?
ভাইয়া বলতে পারি না। ওকে, আপনি একটু মাঝে মাঝে পানি খেন, ঠিক আছে ঠিক আছে। তারপর ভাইয়া শিফট হচ্ছে 6টাতে 2টা, দিনে 2টা থেকে আবার রাত 10টা, রাত 10টা থেকে পুরো সকাল 6টা, এই নাইট। তো আমি ভাইয়া নাইট করতে পারি না। আমাদের যে টেলিভিশনের সেটা টেলিভিশনের অনেক বেশি নেশা ছিল। কি কি ধরনের সিরিয়াল দেখতেন? ভাই আমি সিরিয়াল দেখতাম যেমন আরিফ দাদা, রামায়ণ, জাদুকর, যেমন কার্টুন, Okay. গল্প বা ছবি। ছবিতেও আমার খুব মনোযোগ ছিল, তাই আমি এই চাকরিটাও ঠিক মতো করতে পারি না। আমি জবটা যে লাগি ভাইয়া, আমি একটা এইখানেই সিটারি শুরু করি। জবে যখন আমি সিটারি করি, এটা হচ্ছে এমন, যখন আমার নাইট ডিউটি হতো 10টাতে 6টা ডিউটি, তো আমরা ঢুকতাম 10টা বাজে কার্ড জমা দিয়ে। আমি ঢুকে আবার যারা 2টা থেকে 10টায় ঢুকেছে তারা তো 10টা বাজে বের হয়ে যায়, আমি আবার তাদের সাথে বের হয়ে যেতাম, তারা ধরতে পারতো না। তা আমি আবার ঘুমাতাম বাসায় এসে, ঘুমাইয়া আমি আবার 5টা বাজে উঠতাম, ভোর 5টা বাজে উঠা তখন আবার 6টা শিফটে ওদের সাথে আমি ঢুকতাম। যখন ডিউটি যেত ওদের সাথে ঢুকতাম কার্ড ছাড়াই, কিন্তু ওরা ধরতে পারতো না, জিজ্ঞেস করতো, একটা কিছু বলে দিতাম, আমি আমার কার্ডটা নিয়ে আবার বের হয়ে আসতাম। এমন করতে করতে আমি একসময় ধরা খেয়ে যাই। যাই হোক ভাইয়া, আমি এখানে একমতে চাকরিটা ছেড়ে এসে পড়ি, 1.5 মাসের বেতন ফেলে। আমার আর সহ্য হচ্ছে না, এই চাকরি আমি আর করবো না। তারপর ওইখান থেকে ছুটে আসার পর আমার চাচু রাগারাগি করলো, তারপরে আমাকে দিল একটি কাজে, সেটাকে বলা হয় ড্রয়ারিং। তো ভাইয়া আমি এখানে 6 মাস চাকরি করার পর ওটা আমার ভালো লাগছে না, ওটা আমি করবো না। এখানে টাকা নাই, টাকার জন্য যদি খাটি, তো টাকা না পেলে আমি খাটবো কেন? এই সময় এই চিন্তা করে আমি এসে পড়ি। ভাইয়া সামনে আসে রমজানের ঈদ, তো রোজার ভিতর আমার ছোট চাচুর এক শাড়ি ছিল, তার শাড়ির হাজবেন্ড আমার সম্পর্কে খালু হয়, তো তাকে বললো, তার নাম জুয়েল ছিল, জুয়েল, ওকে একটা চাকরি ব্যবস্থা করে দাও। সে আবার করতো জান টেক্সটাইল নামে একটি তৈলার মেলে, যেখানে তৈলা তৈরি হয়, যে গা পড়ছে তৈলা, তৈলা মানে হচ্ছে তোয়ালে। হ্যাঁ তলে, ওটা। ওখানে আমি কাটিং ম্যান হিসেবে জয়েন করি। ওখানে ভাই ওখানে মন বসে না, হাফ বেলা করে এসে প্রতি লাঞ্চ টাইম আমি আর যাই না, আমি একদিন যাই আরেকদিন যাই না। তো এমন ওইখানে করতে করতে আমি প্রায় দেখা গেছে ভাইয়া 1 মাসের ভিতর আমার হাজিরা উঠছে 15 দিন। তো যাই হোক, আমার বেতন থেকে ওই সময় ঈদের টাইমে আমার বেতন পাওয়া হয়, আমি ভাইয়া 700 টাকা বেতন উঠাই। ওই চাকরিটা আমার ছুটা যায়। ছুটা যাওয়ার পর আমাদের ওইখানে নাচ হতো, নাচের গ্রুপ, ডান্সের গ্রুপ। তো এটা একটা একাডেমি থাকে, আপনারা জানেন গ্রুপে। তো এই একাডেমিতে আমার এক দূর সম্পর্কে, মানে আমার আব্বার খালাতো বোনের জামাই, স্বামী, হাজবেন্ড, সে ওইখানে এই কাজ করতো, সিটারি কাজটা। আর আমি তাকে দেখতাম যে সে এই কাজ করতেছে, আর তার ছেলে ওই নাচের গ্রুপে নাচতো। তখন ভাইয়া যখন নাচ হতো আমাদের মহল্লায়, তখন আমার খুব মন জাগতো যে আমিও নাচবো। আমার চাচতো ভাই আছে বড়, তাদের বিয়ে হবে, আমি নাচবো। আমি একটু জাস্ট আপনার কাছ থেকে জানতে চাই যে চিটারি করার প্রসঙ্গে আপনি যে ব্যক্তিটার কথা বলছিলেন, উনি আপনার সম্পর্কে কি হয় বললেন? ফুপা। ফুপা? আপন ফুপা? জি না, আমার আব্বা খালাতো বোনের হাজবেন্ড। আপনার আব্বার খালাতো বোনের হাজবেন্ড? জি। উনি কোন একটা চিটারি কাজ করতো, হ্যাঁ। যেটা আপনি ওখানে গিয়ে বুঝতে পেরেছেন। কিন্তু ডান্স গ্রুপে আপনার যাওয়ার উদ্দেশ্য ছিল যে মূলত আপনি আপনার কোন এক আত্মীয়ের বিয়েতে নাচতে চান, ছোটবেলাতে যেটা হয়, অনেক ধরনের আগ্রহ যেটা থাকে আর কি। ওকে, তারপর? ভাইয়া তো আমাদের এই আগ্রহটা জাগার পর দেখা গেছে নাচের গ্রুপে যেতে হলে ভাইয়া ভালো পোশাক লাগে বা ভর্তি ফিস লাগে। ভর্তি ফিস 250 টাকা, মাসিক বেতন দিতে হয় 150 টাকা। তো আমার কাছে ওই টাকাটা নেই, যেহেতু আমি কর্মজীবী না। আচ্ছা, শাসনের জায়গাতে যদি আসি, ছেলেমেয়েরা বড় হলে এক ধরনের শাসনের দরকার হয়, আদর না হয় আপনি চাচুদের কাছ থেকে পাচ্ছেন। আপনি যখন কোনো কিছু করতেন, চাকরি ছেড়ে দিতেন, কিংবা আপনি যখন কোনো একটা জায়গায় গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, এই যে গাইডেন্সটার দরকার হয়, গাইডেন্স তো আপনি নিশ্চয়ই বোঝেন, সেই গাইডটা করার মতো লোক কেউ ছিল? জি ভাইয়া, আমাকে শাসন করার মতো এই গাইডেন্সের লোক ছিল আমার ছোট চাচু। তাকে প্রচন্ড ভয় পাই আমার বাসায়, মানে সবাই জানে। আপনি যখন চাকরি ছাড়তেন উনি কিছু বলতো আপনাকে? হ্যাঁ বলতো, যে চাকরি করবি না, খাবি কি, চুরবি নি, এই সেই। ভাই আমার একটা বদ অভ্যাস ছিল। আমার অপরাধ বলতে, আমি প্রথম অপরাধ করি আমার ঘরে অপরাধ বলতে কি, আমি আমার আব্বু যে টাকাটা জমানো থাকতো, জমানোর টাকা থেকে দেখা গেছে আমি কখনো 10 টাকা, 20 টাকা, 5 টাকা করে নিয়ে যেতাম। চুরি করতেন? জি, চুরি করতাম, যেটা চুরি বলে না বলে নেওয়ার। দেখা গেছে সে গোসল করতেছে, তার কাছে কাঁচা টাকা থাকতো অনেক, বাইশে নিচে রেখে গেছে, আমি ওইখান থেকে টাকা না বুঝা নিয়ে খেয়ে ফেলছি। হ্যাঁ, ওই সময় আমি 5 টাকা, 10 টাকা, 20 টাকা নিতাম। তখন এক সময় দেখা গেছে আমি 100 টাকা নেওয়া শুরু করলাম আস্তে আস্তে। আমার এমন অভ্যাস হয়েছে যে আমার নিজের ঘর রাইখা আমি আমার ছোট চাচুর ঘর থেকে না বললে টাকা লয়ে যেতাম, অথচ তাকে বাঘের মতো ভয় পাইতাম। এটা আপনার অভ্যাস হয়ে গেল? হ্যাঁ, অভ্যাস হয়ে গেল, মানে টাকার প্রতি একটা নেশা হয়ে গেল। আমার টাকার প্রতি খুব, বলতে পারেন যে লোভ ছিল, টাকা আমার প্রয়োজন আছেই। ভাইয়া জানি না অভাবে সংসারে টাকার লোভটা কেমন, কে বুঝে কিনা, কিন্তু যারা বুঝে তারা বলতে পারবে টাকাটা কি জিনিস। ওকে, আমার ছোট চাচু বুঝতে পারতো, একদম বুঝতে পারে। আমার ছোট চাচু আমাকে এইভাবে মারে যে আমাদের বাড়ির মাঝখানে একটা খাজুর গাছ আছে, একটা পেয়ারা গাছ ছিল আমার আব্বুর লাগানো, তো সেই গাছের সাথে আমাকে বাঁধে, বাইদা আমার ভাই পেরাস দিয়া আমার নখ টান দেয়। তো এক হিসেবে বলা হয় যে তুলা ফেলা হচ্ছে,
তখন আপনার বয়স কত? তখন বয়স এই 13-14। 13-14 বছর বয়স। জি। 13-14 বছর বয়স, কিন্তু এটা কিন্তু অল্প বয়স নয়। 13-14 বছর বয়সে ছেলে মেয়েদের পার্সোনালিটি গ্রো করার সময়, এবং এই সময়টাতে মার যতটা শরীরে লাগে তার চেয়ে বেশি মনে লাগে। প্লাস দিয়ে নখ তুলে ফেলা হচ্ছে, চোরের জন্য যে শাস্তি দেওয়া হয় ওকে সেই শাস্তি দেওয়া হচ্ছে। শাসনের প্রয়োজন ছিল, কিন্তু শাসন কেন এরকম রুডলি হইতে হবে? একই প্রসঙ্গে বলতে পারি যে ও যে দরিদ্রতার মধ্যে বড় হয়েছে, সেখানে যে ধরনের সার্কামস্ট্যান্সেস বা যে ধরনের এনভায়রনমেন্ট রয়েছে চারপাশের পরিবেশে, সেখানে এই জিনিসটা কি খুব বেশি অস্বাভাবিক ছিল? যাই হোক, প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে যে ও কোন চিটারির কথা বলছে যেটা আজকে পুরো সমাজকেই নাড়িয়ে দেবে। যাবার আগে আমরা জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। চলুন দেখি কম্পিউটার কি বলছে। Yes, 91%. No, 7%. No comments, 2%. প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে 91% ইয়েস, অর্থাৎ 91% বলছে ইয়েস, 7% হচ্ছে নো, এবং বাকি যে 2% থাকে সে 2% হচ্ছে নো কমেন্টস। আমরা এবার ফিরতে চাই রহিমের কাছে। রহিম, আপনি যেটা বলছিলেন যে শাসন করতো, তারপরেও আপনি সেই চুরিটা চালিয়ে যেতেন। তারপর তখন আমি যখন এই কাজটা করতাম তখন আমার চাচু আমাকে শাসন করার পর এক সময় ওই যে চাকরিটা যেখানে আমি যে ড্রয়িং কাজ করি, ড্রয়িং মেনে, ওইটাও আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর যে নাচের অংশটা নেই, তো আমি নাচে ঢুকবো, আমার আকর্ষণ, আমি নাচবো। আমার ফুফাতো এক ভাই নাচতেছে, ওনাকে বলে সেও শিখাচ্ছে না, সে বলতেছে একাডেমিতে যেতে হবে। একাডেমিতে যেতে হলে তো টাকা প্রয়োজন, আমি টাকা কোথায় পাবো? আর প্লাস আমি একটা মেয়েকে দেখে পছন্দ করি, আমি মেয়েটা মাদক ব্যস্ত, যেটাকে বলা হয় গাঁজা। ওকে। তো তার টাকা ছিল, মেয়েটিও দেখতে সুন্দরী ছিল। তারপর আমি তাকে অফার দেই, তো সে আমাকে না বলে দেয়। আমি দেখা গেছে আমার পকেটে টাকা আছে কিছু, দেখা গেছে আমার আব্বার কাছ পকেট থেকে 100 টাকা নিয়ে গেছে, আমি না বললাম। 100 টাকা নিয়ে আমার সাথে 2 জন বন্ধুর সাথে নিয়ে আমি ওই স্কুলের সামনে গিয়া ভাঙতাছি, খাইতাছি, ওই মেয়েটাকে এটা সেটা কিনে পাঠাচ্ছি, মেয়ে নিচ্ছে না। তো যাই হোক, তাকে পছন্দ হয়, এখন সে আমাকে না বলে, কিন্তু ওই মেয়েটা আরেকটি ছেলের সাথে সম্পর্ক করে সেটা আমি জানতে পারি। ওই ছেলেটা সেই ছিটারি কাজ করে, যে ছিটারি কাজটা আমার ফুবা করে। তখন আমি ভাবলাম নিজে নিজে, ওই ছেলে এই কাজ করে টাকা বেশি কামায়, এই জন্য কি এই ছেলেকে ভালোবাসে? ওই মেয়েটা আমাকে একটা শরম দিয়েছিল। আমার এতই খারাপ অবস্থা ছিল যে আমি এক শার্ট 3 দিন 4 দিনে পরতাম, তাই গেছে শাড়ির বুতাম থাকতো না। তখন ওই মেয়েটা আমাকে একদিন এসে বলে যে 3 দিন ধরে এক শাড়ি গায়ে, শার্টটা ময়লা হয়ে গেছে গা। তখন ভাই আমি খুব লজ্জা পাই এবং শরমও পাই যে মেয়েটাকে আমি পছন্দ করি সেই মেয়েটা আমাকে এইভাবে শরম দিবে বা লজ্জা দিবে, আমি ভাবতে পারিনি। তখন আমি চিন্তা করলাম যে এই কারণে কি মেয়েটা আমাকে পছন্দ করে না, অথবা ওই ছেলেটা এই কাজ করে টাকা বেশি কামায় এই জন্য কি ওকে ভালোবাসে? ভাই এই দুইটা আকর্ষণে বা এই দুইটা কারণে, একটা হচ্ছে আমার নাচে ঢুকা, একটা হচ্ছে এই জিনিসটা। তো আমি যখন এই জিনিসটা বুঝতে পারি তখন আমি নাচের একাডেমিতে ঢুকি। একাডেমিতে ঢুকার পর আমি ডান্স শিখতেছি, দেখা গেছে 1 মাস হয়ে গেছে গা। তখন আমার ভর্তি ফিসের জন্য মাসিক বেতন 150 টাকা দিতে হবে। এই 250 টাকা আর 150 টাকা প্রায় আপনার 400 টাকা হয়। এই 400 টাকা চাপ পরে আবার ফুফুতাকে আমাকে বলতেছে যে তুই যদি ঢুকছোস নাচতাছোস, তাই তুই তো এখনো ভর্তি ফিস দেস নেই। তো আমাদের যে মাস্টার বলি, ডান্সের মাস্টার, তাই সে তো নাচের টাকা চাচ্ছে, এখন কোথা থেকে দিব? তখন আমি বলতেছি দেখেন ভাইয়া, আমার কাছে তো টাকা নাই, আর আমি ফুফুকে বলছি আমার এই কাজটা নিতে, আমি কাজটা করে টাকাটা দিতাম। হ্যাঁ নিতে চাচ্ছে না, আমার ছোট চাচু ভয়ে যে আমার ছোট চাচু তাদের ব্যাপারে তাদেরকে কিছু বলে। যাই হোক ভাইয়া, এই টাকা চাপে আর এই মেয়েটার কারণে আমি এক সময় আমি এই কাজটাই ঢুকে পড়ি। প্রিয় শ্রোতা, ব্যাকগ্রাউন্ডটা আমরা আবিষ্কার করে ফেলেছি। এই ব্যাকগ্রাউন্ডেও আমরা দেখেছি ওর জীবনের কিছু অপরাধ রয়েছে, যে বাবার পকেট থেকে টাকা চুরি করা, এটা একটা অভ্যাসই হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেই টাকা চুরি করে এমন কোনো কাজ করতো না যে কাজটি ওর জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু একটা মেয়েকে সে ওই অপরিণত বয়সে ভালো লেগে গেছে, যে মেয়েটি তাকে একটু হলেও লজ্জা দিয়েছে, ওই মেয়েটার জায়গা থেকেও এটা স্বাভাবিক ছিল এবং ওর জায়গাটা থেকেও লজ্জা পাওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু অর্থ জোগাড় করতে না পারাটা সেটা কি অস্বাভাবিক ছিল? প্রশ্ন থেকেই যায়, কারণ তার পরিবার এই ধরনের কাজে তাকে অর্থ দেবে না। যেখানে পেটে ভাত পড়ার মতো অবস্থা নেই, সেখানে তাকে ডান্স শেখার জন্য তার পরিবার তাকে 400 টাকা দেবে বা 500 টাকা দেবে, অচিন্তনীয় একটা ব্যাপার। কিন্তু তার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের শখ, সে ডান্স শিখতে চায়। ডান্স একাডেমিতে গিয়ে সে একজন মানুষকে খুঁজে পেয়েছে যে এক ধরনের অপরাধের সাথে জড়িত, কিন্তু সে ততক্ষণ পর্যন্ত অপরাধে জড়ায়নি যতক্ষণ পর্যন্ত প্রয়োজন তার দরজায় এসে ঠক ঠক করে কড়া না নাড়ছে। একটা কথা আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। একজন কিশোর, 13 থেকে 14 বছরের কিশোর, তার জীবনে যে দুটো প্রয়োজন দেখা দিয়েছে, দুটোই হচ্ছে শখ এবং প্রেস্টিজের প্রয়োজন। এই সময়টাতে এই ধরনের কিশোররা এই ধরনের প্রয়োজনে ভয়াবহ রকমের দুর্ধর্ষ রকমের অপরাধের সাথে জড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আব্দুর রহিম কি ধরনের অপরাধের সাথে জড়িয়ে গেল? তারপর ভাইয়া যাই হোক, এখান থেকে চাপ টাকার জন্য এখান থেকে এই মেয়েকে আমি চাই, তো মেয়েটা বারবার না বলছে, তারপর আমি শুনি না।
তো যাই হোক মেয়েটাকে আমি পাই না, আমাকে দেখা ওই ছেলেটার সাথে ঘুরে। আর এখান থেকে আমার ডান্স ক্লাব থেকে দেখা গেছে একটা অনুষ্ঠান যেতে হইলে ভাই আমি যে নাচবো কোথাও গিয়া, আমার ভাইয়া ভালো প্যান্ট নাই, ভালো শার্ট গেঞ্জি নাই যে আমি ওইটা পরে আমার সাথে সঙ্গীরা আছে তাদের সাথে আমি কোথাও যাব, কি করব আমি। তারপর আমি এক সময় এই কাজে অনেক রিকোয়েস্ট করার পর সুহেল নামে একটা ছেলে ছিল, ও আমাদের সাথে ডান্স করতো, ও এই কাজ করতো। কি নাম তার? সুহেল। সোহেল। হ্যাঁ Okay. সুহেল। তো ওর সাথে অনেক রিকোয়েস্ট করার পর আলম নামে একজন, যাকে আমি ওস্তাদ ভরি, তো ওনার কাছে নিয়ে গেল। তো আমার যে ফুবা, ও ওই আলমের সাথে কাজ করতো ডবল বাস হিসেবে, দোকানদার হিসেবে। তো যাই হোক প্রথম দিন নিয়ে যাওয়ার পর আলম তার সাথে নেয় না, আলমের ছোট ভাই সে ফোন দিত আমাকে, তখন গেলাম, যাওয়ার পর সকাল ভাইয়া 6টা বাজে। তো আলমের সাথে জাহাঙ্গীর নামে একটা পোলা কাজ করতো, জাহাঙ্গীর ভাই, সে আমার চাচার সাথে রং মিস্ত্রি কাজ করছে আগে, তো সে আবার রং মিস্ত্রি কাজ ছেড়ে এই কাজে চলে গেছে। তখন সে যদি আমার চাচুর কাছে বলে দেয়, ছোট চাচুর কাছে, সে মারবে, সে ভয়ে তাকেও জানিতে চাই না। যাই হোক আলম তার ছোট ভাইয়ের সাথে আমাকে কাজে পাঠিয়ে দেয়। কাজে পাঠানোর পর তার সাথে আমি যাই ভরপা, অবশ্যই আপনার চীনের ভূতাগাঁও রূপসী ভরপা। তো ভরপা যাই, একটি গার্মেন্টস কর্মী আফা বসি। তো এটা হচ্ছে আপনার লাঞ্চের টাইম, হয়তো লাঞ্চের ছুটি হয়েছে, সে খেতে যাবে বাসায়। তখন একটা লবণের প্যাকেট তারা একটা কাগজের ঠোঙ্গার ভিতর ঢুকায়, 1/2 কেজি লবণের প্যাকেট কাগজের ঠোঙ্গার ভিতর ঢুকানোর পর ওটাকে প্যাকেট করার পর আমার কোমরে দেওয়া হয়। তা আমি তখন পুরোপুরি বুঝি না, আমি ফার্স্ট টাইম ভাইয়া, আমি বুঝি না। আমার শিখা দেয় তুই গিয়ে এতটুকু বলবি যে এখানে আনন্দ সুইট মিষ্টি দোকানটা কোথায়, আর বলবি আমি এমন বিপদে পেয়ে আইছি এটা নিয়ে এসছি। ভাইয়া আমি পুরোপুরি মাথায় খেয়ালও করতে পারি না যেটা আমি কি বলবো, আর এতটুকু এই কামটা যে এতটুকু কথা হবে তাও না। তখন যাই হোক ভাই আমি প্রথম ফার্স্ট টাইম যাওয়ার পর বসি ওইখানে হাঁটতা সিমেন্ট রাস্তা দিয়া, তখন হাইওয়ে রাস্তার পাশে দিয়ে এই গার্মেন্টস কর্মী আফাটা যাচ্ছে। তার সাথে ছিল ভাই যে নোকিয়া 1600 মডেলের একটা সেট ছিল কালো, ওই সেটটা ছিল, আর তার সাথে 500 টাকা ছিল। তো ভাই আমরা যাওয়ার পর তাকে দেখে আমাকে বলতেছে যে যা ওরে ধর, আমার সাথে লোকটা বলতেছে। তো আমি যাওয়ার পর গিয়ে বলি যে, আর সাথে সাথে পাশে হাঁটার পর বলি যে আফা এখানে আনন্দ সুইট মিষ্টি দোকানটা কোথায়। তো আফা বললো যে আমি চিনি না। তখন বললাম যে আফা আমি একটা বিপদে পেয়ে আসছি, আমি ঢাকা সাবান নবীনগর এক মিষ্টির দোকানে 8 মাস কাজ করি। তো ওইখানে আমার মালিককে বেতন দেয় না, আমাকে বেতন ছেড়ে আমাকে মায়ের ধর করতো। তার জন্য আমি মালিককে না বললা 5 পাউন্ড মিষ্টি সেকেন্ড নিয়েছি, অনেক টাকা দাম। তা এই কথা শোনার পর আমার সাথে যে লোকটি থাকে আমাদের গ্রুপের একজন আমার পাশ দিয়ে হাইটা যায়। একটু থামাচ্ছি আপনাকে। আপাকে আপনি বললেন যে আপা আমি একটা মিষ্টির দোকানে কাজ করতাম সাভারের, সেখানে আপনি বাধ্য হয়েই কিছু স্যাকারিন চুরি করেছেন, সেটা 5 পাউন্ড, এবং আপাকে আপনি এটাও বললেন পাশাপাশি যে এটার দাম অনেক, এবং আপনি বোধহয় একটা পরোক্ষভাবে তাকে একটা মেসেজ দিচ্ছেন যে আনন্দ সুইটস নামে একটা বেকারি বা কোনো একটা জায়গায় আপনি যেতে চান, ওই বেকারিতে গিয়ে আপনি এটা বিক্রি করে দেবেন বা কিছু একটা এরকম, তাই তো? জি। ওকে, তারপর? হ্যাঁ ওটা কথা, এই দোকানের নামটা বলা হলো যে তাকে থামাতে হবে, আমি যে কিছু খুঁজছি এটাকে তাকে বোঝাতে হবে। ওকে। তা ওই সুতাই তাকে দাঁড়ালাম, আমি সব কথা বললাম, বলার পর আমার সাথে লোক আমার পাশে দিয়ে হাইটে আসতেছে, তা হাইটে আসতেছে তাদের শিখেন না কথাটা। তো তখন আমি তাকে ডাক দিলাম আমার সাথে লোকটাকে। তো ওটা ওই আফা বুঝতে পারলো না যে আমাদের সাথে লোক তিনি, তাকে ডাক দিলাম যে ভাইয়া শুনেন যে এখানে আনন্দ সুইট মিষ্টি দোকানটা কোথায়। ভাইয়া সে বলল যাকে ডাক দিলেন সে আপনাদের গ্রুপের লোক? হ্যাঁ গ্রুপের লোক। Okay. তাকে অপরিচিত ভাবে আমরা উপস্থাপন করলাম আফার সামনে। ওকে। তারপর বললাম যে ভাই এখানে আনন্দ সুইট মিষ্টি দোকানটা কোথায়। তো সে বললো ভাইয়া এখানে তো আশেপাশে আনন্দ সুইট মিষ্টি দোকান নাই, তো তোমার ঠিকানা দেয়নি। আমি বলছি ভাই আমার ঠিকানা দিচ্ছি, আমি ঠিকানাটা হারায় ফেলছি। তো বলতেছে যে তুমি ঠিকানা হারায় ফেলছো, ঠিকানা ছাড়া তো খুঁজে পাইবা না, তো তুমি কি কারণে খুঁজতেছো, সমস্যাটা কি। তখন আমি তাদের আপাকে যে কথা বলি আমি তাকে সেই কথাটাই রিপিট করে বলি। তো আমার ওই লোকটা তো জানেই, তারপর আমি তাকে রিপিট করে বলি আফার সামনে, জেনে আফা বুঝতে পারে এই লোকটা আমার সাথে না, সেও অপরিচিত। ওকে। তারপরে যাই হোক তাকে বলার পর সে বলতেছে যে হে মিয়া তুমি কি বলতেছো, না বললাম না যে কথা চুরি করে আনতো একই কথা, তুমি যে এমনি বলতেছো হাইটা মানুষের শুনে তো তোমার মারবো, তুমি এমনি না বললা বলবা যে আমার নিজের মাল আমি বিক্রি করবো, এই দোকানটা কই। তারপর আমার সাথে লোক আফারে বলতেছে যে শুনছেন আফা সেটা কি বলছে, এভাবে বলছে সেটা বিপদে বলবো না, তো না বললাম যে কথা চুরি করে আনা একই কথা না আফা। সে বললো যে হ্যাঁ। তো যখন এই কথাটা বললো তখন আমি বললাম যে ভাইয়া আমি তো অনেক বিপদে পড়ছি, তো দেখেন আপনার উদ্ধার করবে। আচ্ছা তো শোনো, তুমি যে না বললে আনছো, তুমি কি আনছো আমাদের দেখাতে পারবা। তখন ভাই আমার শার্ট অথবা গায়ে গেঞ্জি আমি উঁচা করে আমার কোমরে যেই প্যাকেটটা থাকে প্যাকেটটা তাকে দেখাই। দেখানোর পর সে বললো ঢাকো মানুষ দেখে তোমাদের মারবো। এই কথা বলার পর সে বলতেছে আফা চিন্তা করছেন কত টাকা মাল নিয়েছে। আচ্ছা ভাই এখানে কয় কেজি। আমি বললাম যে ভাইয়া এটা কেজি হিসেবে না, এটা পাউন্ড হিসেবে বিক্রি করা হয়। তো এখানে কয় পাউন্ড আছে আমার সাথে লোক জিজ্ঞাসা করতেছে। তো আমি বললাম এখানে 5 পাউন্ড আছে। ভাই আমি দুইজনের কথা রিপিট করতেছি যে এখানে 5 পাউন্ড আছে।
তো ও 5 পাউন্ড আছে, ঠিক আছে, কত টাকা পাউন্ড? তখন আমি বললাম যে ভাইয়া ওইটা তখন 8,200 টাকা পাউন্ড আমরা দাম উঠাতাম, এখন দাম বাড়াইছি, আগে এটা প্রায় আপনার 5 বছর আগের ঘটনা, ঠিক আছে, তো বললাম 8,200 টাকা পাউন্ড। এক্স্যাক্টলি দ্য স্যাকারিনের পাউন্ড যেটা আপনি বলছেন, স্যাকারিনের পাউন্ড বাজারে অত টাকা দাম না। জি না। এবং স্যাকারিনটা সম্পর্কে আপনি যে আপনার যে ক্লায়েন্ট, মানে যে মেয়েটাকে আপনি হাত করার চেষ্টা করছেন, যার কাছ থেকে আপনারা ঠকবাজিটা করবেন, সে নিজেও জানে না ব্যাপারটা জি, নিয়ে, না, সে কিন্তু নিজেও তার জানে না। সামনে আপনারা স্যাকারিনটাকে এমন ভাবে উপস্থাপন করছেন যেটা একটা মহামূল্যবান জিনিস, দামি জিনিস। ওকে। তখন তাকে বললাম যে এটা 8,200 টাকা পাউন্ড। তো সে বললো 1 পাউন্ড যদি 8,200 টাকা হয়, তো 5 পাউন্ডের দাম কত টাকা আসে আফা, একটু চিন্তা করেন তো। তো তখন হিসাব করে থাকে যে 5 হাজার 40,000 টাকা, আর 200 টাকা করে হলে 1,000 টাকা, 41,000 টাকা এই 5 পাউন্ড মিষ্টি থেকে দিতাম। তাকে বলেই আমরা মাল। তো এই মালের দাম, 5 পাউন্ড মালের দাম যদি 41,000 টাকা হয়, তো আফা তুমি টাকা মাল আছে, বিপদে পড়ে যাবো না? আপনি কি তো করেন না, আমিও কারো কাছে বলবো না। তখন বলো, আচ্ছা শুনো ভাই, তুমি যে 41,000 টাকা মাল নিয়ে রাস্তাঘাটে এমনি হাঁটতাছো আর বলতাছো, এমন কারোর কাছে বলছো? তখন আমি বললাম যে না ভাইয়া, আপনাদের বড় বোনের মতো বিশ্বাস করে বলছি, আপনাদের বড় ভাইয়ের মতো বিশ্বাস করে বলছি, এই কথাটা কারো কাছে বলিনি। আমার সাথে লোক বলতেছে যে শোনো ভাইয়া, এইভাবে আর কারো কাছে না বললা, তোমার দেশে বেড়ে গিয়ে বিক্রি করবা, কি গিয়ে এখানকার সব লোক এক সমান না। আজকে আফায় ভালো দেখা, আমি ভালো দেখা তোমাদের ভালো বুদ্ধি দিয়ে দিতেছি, অন্য কেউ তোমাদের দিব না, অন্য কেউ শুনে তোমার মায়েরা তোমার মা রাখা দিব। তখন আমি তাকে উত্তর দিই যে ভাইয়া, আমি যে আমার দেশে বেরিয়ে যাবো, আমার কাছে তো গাড়ি ভাড়ার টাকা নেই, আর এটা আমার বিক্রি করে যেতে হবে। দেশে আমার মায়ের অসুখ, বড় বোনের বিয়ে, তা আমার মা চিকিৎসা করবো, টাকা প্রয়োজন, তো আমার কাছে তো টাকা নেই। তখন সে বললো, ও তোমার এটা বিক্রি করে যেতে হইব, এখন একা বিক্রি করতে ভয় পাই দেখে কি আমাদেরকে বলছো? জি ভাইয়া, এখন একা বিক্রি করতে ভয় পাই দেখে আপনাদেরকে বলছি। আচ্ছা শোনো ভাইয়া, আজকালকার জমানায় মানুষ লাভে দুয়ার বোঝা পায়, বিনা লাভে কিন্তু তোলার বোঝাও পায় না। আল্লাহ পাক বলছে, একটা লোক যদি বিপদে পড়ে তাহলে তারে 5-10 টাকা তার সাহায্য করো, অথবা একটা পথ দেখা দাও। কি আপা কথাটা বলছে না? তখন বলে যে হ্যাঁ বলছে। শোনো ভাইয়া, আমাদের মা বাবা কখনো শিখেনি যে একটা লোককে বিপদে ফেলাবো। আপনারা এইভাবে ধর্মকেও ব্যবহার করেন ওখানে? জি, ওকে। এভাবে কথা বলা চলে না শুনে ধর্মের কাহিনী, ঠিক আছে। তারপরে তো যাই হোক ভাইয়া, লোক বলতে সবার আছে। তো শোনো ভাইয়া, আমি আর আপায় তোমার একটা দোকান যাচাই করে বিক্রি করে দিতে পারি, তবে আমাদের লাভ কি? তখন আমি বললাম যে ভাইয়া, আপনি আর আপায় যদি কষ্ট করে একটা দোকান যাচাই করে আমাকে বিক্রি করে দেন মালটা, তখন আমি খুশি হইয়া আপনাকে 1,000 টাকা দিব আর আপাকে 1,000 টাকা দিব। তখন সে বলল 1,000 টাকার বিনিময়ে আমরা এটা বিক্রি করে দিতে পারি না। শোনো, তোমার এই মালটা আমরা একটা দোকান যাচাই করে বিক্রি করে দিব, আমাদেরকে তুমি 3,000 করে টাকা দিবা। তখন আমি বলি যে ঠিক আছে, 6,000 টাকা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। ভাইয়া, আমার শর্তটা হলো এই, ভাই 2 পয়সা খান আপনি আর আপাই খান, কিন্তু কথাটা কারো কাছে বললা আমার পেটে লাথি দিয়ে না। মিয়া, তুমি আমাদের আর আফাদে বোকার মতো কিছু দেখে কি আমরাও বোকা? আমরা কারো কাছে বলবো। এর মধ্যে আফা কোনো কথাবার্তা বলতো না? হ্যাঁ, আপা বলতেছে না না তুমি এমনি কারো কাছে বললো মানে না। পুরোপুরি মজে গেছে সে? হ্যাঁ, সে মজে গেছে। Okay. বলতেছে যে তুমি কারো কাছে বললো না, সেও আমাদের সাথে এই কথা বলতেছে। তখন আমাদের সাথে লোকটা বললো ঠিক আছে, যে না আমরা কাউকে বলবো না, কিন্তু তুমি কাউকে বলছো নি, যে না ভাই আমি কাউকে বলিনি। তখন সেই লোকটা বলে, শোনো, আমার সামনে যদি আমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আমার বাবা মা, সেসব যাই পড়ুক, আমি কারো কাছে বলবো না। যদি আফারও সামনে তার হাজবেন্ড, তার বন্ধু, ভাই, মা বাবা পড়ে, আফাও কারো কাছে বলবে না। যদি বলে তা কাল কিয়ামত পর্যন্ত ঠেকা থাকবে। এই কথাটা যখন আমার সাথে লোক বলে, তখন আপা বলে হ্যাঁ ভাইয়া, আমার কারো কাছে বলবো না। তখন ভাইয়া আমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার মাটা কোন কোন দোকানে রাখা হয়। তখন আমি বললাম যে ভাইয়া, আমার মাটা বড় মিষ্টি দোকানে রাখা হয়, বড় বেকারিতে রাখা হয়, অথবা কনফেকশনারি দোকানে রাখা হয়, অথবা মুদি পাইকারি দোকানে রাখা হয়। প্রিয় শ্রোতা, দিস সেন্টেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওরা স্যাকারিন বিক্রি করছে, এবং সেই স্যাকারিনটা কি জিনিস সেটা তো আপনার জায়গা থেকে আপনি হয়তো নাম শুনেছেন। এটা কিভাবে তৈরি হয়, এই প্রোডাক্ট আসলে কোন কাজে লাগে, সেটা নিয়ে সবাই এক ধরনের মোটামুটি জানা থাকলেও কিন্তু ব্যাপারটি সম্পর্কে অনেকেই পরিষ্কার নন। এটা আসলেই এত দামি কিনা, এটাকে নিয়ে এইভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার ছকটা কেমন, এবং এই স্যাকারিন প্রোডাক্টটা আমাদের শরীরে কি করছে, সেটা নিয়ে আজকে বিস্তারিত এক ধরনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থাকবে আজকের যাহা বলিব সত্য বলিবতে। ওরা যে প্রোডাক্টটা নিয়ে কোন একটা মহিলাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, সেই প্রোডাক্টটা হচ্ছে স্যাকারিন। স্যাকারিনটাকে ওরা ওই মহিলার কাছে মহামূল্যবান সম্পদ বানিয়ে ওই মহিলাকে সাথে করে নিয়ে কিছু দোকানের কাছে গিয়ে সেটাকে বিক্রি করার চেষ্টা করছে। এবং বিক্রি করার দোকানগুলো এই জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বড় মিষ্টির দোকান, একটা হচ্ছে বেকারির দোকান, যেখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করা হয়, একটা হচ্ছে বড় মুদির দোকান। ওকে,
তারপর কি করলেন আপনারা? তখন ভাই আমাকে জিজ্ঞেস করে তোমার এই সেকেন্ড দিয়ে কি কি তৈরি হয়। তখন আমি বললাম ভাই এই সেকেন্ড দিয়ে বড় মিষ্টি তৈরি হয়, তারপর জন্মদিনে বড় কেক তৈরি হয়, বিস্কিট তৈরি হয়, রুটি তৈরি হয়, আইসক্রিম তৈরি হয়। ঠিক আছে, যখন এই কথাটি বললাম তো ঠিক আছে চলো একটা দোকান যাচ্ছে কিনা দেখি, চলেন আফা কি বলেন। তখন আপু আমাদের সাথে যায়। তখন আমরা যেখানে আপাকে বলি তার পাশে যদি কোনো দোকান থাকে তখন ওই যেমন মিষ্টি দোকান এমন কোনো একটা দোকান থাকলে তখন আমার সাথে লোক আমাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে, আচ্ছা ভাইয়া দেখো তো এই দোকানটা রাখবে কিনা। আমি তখন বলি যে হ্যাঁ ভাইয়া এই দোকানটা রাখবে। কিভাবে বুঝেন আপনি ওই দোকানটাতে রাখবে? ভাইয়া ওই দোকানটাতে রাখবে এই কথাটা আমি বলি এই কারণে যে ওই দোকানের যে দোকানদার সাজবে দোকানের লোক ওটাও হবে আমাদের লোক। আপনারা আগে ওখানে লোক সেট করে হ্যাঁ, রাখেন? ওখানে আমাদের আগে লোক সেট হয়। কিভাবে, যখন ওই দোকানটা দেখায় তখন আমাদের সাথে আরেকজন থাকে, আমরা 3 জন তো আর 2 জন এখানে ফেস হলাম আপার সামনে, তো আরেকজন লোক থাকে। তো ও লোকটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায় অথবা পানি খাওয়া সুতা দিয়ে বা কিছু কিনা সুতা বা টাকা ভাঙানো সুতা দিয়ে ওই দোকানের ভিতরে ঢুকে। তখন আমার সাথে লোক বলে যে শুনে নাফা এত টাকা মাল ডাইরেক্ট দোকানে নিয়ে যাওয়া সম্ভব না, দোকানে অনেক পদের কাস্টমার আছে, নানা রকম কাস্টমার, কার মনে কি আছে কওয়া যায় না। তো আপনি এই ছেলেকে নিয়ে এখানে দাঁড়ান, আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করি। যদি আপা কোনো পরিচিত দোকানের কথা বলতো কিবিদা ভাই, তখন আমার সাথে লোকটাই বলতো যে পরিচিত দোকানে যে নিবেন পরিচিত দোকানদারে তো দেখে জিজ্ঞেস আপনি এই মালটা কোথায় পাইছেন। তখন কি করবেন, আগে একটা অপরিচিত দোকান যাচাই করি, যদি হ্যাঁ দেয় তারপর না হয় পরিচিত দোকানে যান। এই কথাটা বলে তাকে নেওয়া হয়। ওকে, তারপর যে তারপরে আমরা দোকানের সাইডে দাঁড়াই, আমি আর আফাই। তখন সে দোকানে যায়, দোকানে ঢুকে সে পানি খায় হয়তো বা কিছু করে, করার পর তার সাথে কথা বলে। তখন আমি আফাতে দেখে যে ওই দেখেন দোকানদারের সাথে মনে কথা বলছে। তখন সে এটা লক্ষ্য করার পর সে আসে, আমার সাথে যে ছিল সে আসে, সে আইসা বলতেছে যে ছোট ভাই তোমার ভাগ্যটা খুবই ভালো, তোমার মাল রাখবো তবে মালটা দেখাতে হবে। ঠিক আছে আমি দেখাবো। তখন সে আফাকে দেখিয়ে দোকানদারকে ডাকছে, মানে আফাকে দেখানোর লক্ষ্য এই কারণেই যে আফা যেন দেখে বুঝতে পারে যে এইটা যেহেতু দোকানের মধ্যে থেকে বের হচ্ছে তো এইটাই দোকানদার। ওই লোকটা আমার সাথে লোকটা দোকানদারকে ডাক দিল যে ভাই আসেন। তখন সেও দোকানে থেকে হাত বাড়ায় আসলো। আসার পর সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। যখন এই কথাটা বলা হয় তখন আমার দোকানদার আসার আগে আমাকে বলে নেয় যে শোনো ভাইয়া তোমার যে বিক্রি করে দিতেছি একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া? শোনো, তুমি দোকানদারের সাথে কোনো কথা বলবা না, যা কথা বলা আমি আর আফায় বলবো। আপনি যেটা বলছিলেন যে দোকানদার এসে আপনাদেরই এক লোক তার সঙ্গে কথা বলছিল, তারপর সে বললো যে ছোট ভাই তোমার মা রাখবে, দেখতে হবে। তো আমি বললাম হ্যাঁ দেখবো। যখন সে বললো যে দোকানদারের সাথে আমরা কথা বলবো, তুমি কথা বলতে পারবে না, আমি বললাম ঠিক আছে ভাইয়া। তখন সে আমাকে, যখন দোকানদার আসবে তখন আমাকে এই কথাটা বলে যে তোমার মা রাখবে, দেখতে হবে, তুমি একটু সাইডে দাঁড়াও। তখন সে আমাকে এক পাশে পাঠিয়ে দেয়। এই সাইডে দাঁড়ানোর জন্য আর তাদের 3 জনের মধ্যে কি কথা হয় সেটা আমি সঠিক জানতে পারি না, শুনতেও পারি না, তারপরেও আমি কিছু শুনি। তো কথাটা এমন হয় যে দোকানদার আসে, সে আমার সাথে যে লোকটা প্রথম আসছে তাকে বলা হয় কারিবাজ, আমাকে বলা হয় সেরা, আর যে দোকানদার সাজে তাকে বলা হয় ডবল বাস। আপনাদের মধ্যে এইভাবে নাম দেওয়া হয়? জি, নাম দেওয়া হয়। কি কি নাম? আমাকে বলা হয় সেরা, সেরা প্রথম কথা বলে। আচ্ছা। আর যে দ্বিতীয়তে আসে তাকে বলা হয় কারিবাজ। কারিবাজ, জি। আর যে তৃতীয়তে আসে দোকানদার সাইজা তাকে বলা হয় ডাবল বাজ। ডাবল বাজ, এটা আপনাদের টিমের নাম। ওকে, কারিবাজ, ডাবল বাজ, সেরা, এই 3 জনে মিলে কাজটা করে। জি। ওকে। এমন হয় যে তখন সে আসে, সালাম দেয়। তখন কারিবাজ ডাবল বাজকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা ভাই আপনি যে মাটা রাখার কথা বলছেন মাটা কি রাখবেন? তখন ডাবলবাজ বলতেছে যে হ্যাঁ ভাই মাটা তো রাখবো, মা দেখতে হবে। কারিবাজে বললো যে ঠিক আছে ভাই, মাটা তো আমার ছোট ভাইয়ের কাছে আছে, কিছু নাম মনে করলে আমার ছোট ভাই এক সাইডে দিয়ে মাটা দেখেন, আমার ছোট ভাইয়ের কাছে মাটা। শুনেন ভাই, মাটা যে দেখবে দেখা যা দাম দর করার আমার সাথে আর আপার সাথে করবেন, ছোট ভাইয়ের সাথে কোনো দাম দর করবেন না। এই কথাটা তখন বলার পর বললো যে ঠিক আছে আগে মাল দেখান, যদি মাল পছন্দ হয় তাই রাখবো। তখন আমরা ওই দোকান থেকে তাকে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটা অনেক দূর নিয়ে আসি। আমরা দোকানে নাগা থেকে অনেক দূরে আসি যেন সে দোকানে যেতে যেতে আমরা কাটতে যেতে পারি। তখন তাদের হাইটে আনার পর আমরা লোকজন ভিড়ে মাঝে থাকি না, একটা সেফ জায়গা থাকি যেখানে লোকজন কম। তখন ওইখানে দাদা আমি আমার কোমর থেকে প্যাকেটটা বাইর করি, প্যাকেটটা বাইর করার পর তাকে দেখাই। প্যাকেটের ভিতর যে হাফ কেজি লবণের প্যাকেট সেটা একমাত্র আমরা 3 জনে জানি, এটা আর আফাই জানে না। তো ওই লবণের প্যাকেটটাকে ঠোঙ্গার ভিতর ভরে আমরা সেকেন্ড বানাই 5 পাউন্ড। তো ওই পোটাটা যখন মাল বলি, ওই মালটা যখন আমরা ডাবল বাজা হাতে দেই তখন সেই দোকানদার সে যে বলতেছে একটু খুলে, প্যাকেটটা খুলে একটু হাতে নেয়, মানে পুরো দেয় না, একটু সোয়া লাগে একটু মুখে দেয়, মুখে দেওয়া বলতেছে যে হ্যাঁ মাল ঠিক আছে। তখন
আবার আমার প্যাকেট আমার কাছে দিয়ে দেয়। আমি প্যাকেটটা ভাঁজ করে তখন বলতে আছে যে মাল ঠিক আছে, এটা 4 টাইওয়ান মাল, ঠিক আছে, এটা বলে? বাহিরে মাল 4 টাইওয়ান। 4 টাইওয়ান জি, মানে এটা বাহিরে মাল, মানে মালে একটা নাম যুক্ত পুরো করে একটা নাম যুক্ত করে দিলেন জি। যাতে আরো কনভিন্স করা যায় জি মেয়েটাকে। জি ওকে, তখন এই নামটা যুক্ত করার পর আমাদের বলতেছে যে মালটা তুমি বাইন্দা রাখো, নয়তো বাতাস ঢুকে না নষ্ট হয়ে যাবো, যে আমি মালটা বাইন্দা রাখি যেন ওই আপা মালটা না দেখতে পারে। আমি একটা সুতিমুতি টোকাই মালটা বাঁধার পর আমার কোমরে রাখি। মালটা এমন ভাবে নেই আমার এইখানে যদি আমি একটা কিছু ঢুকাই তা আপনিও বলতে পারবেন না যে আমার কোমরে কিছু আছে। তা যেহেতু হাফ কেজি ছোট প্যাকেট, এতটুকু হয় প্যাকেটটা। যাই হোক, তখন সে আমাকে আবার সাইডে পাঠিয়ে দেয় যে তুমি ছোট ভাই তুমি একটু পাশে দাঁড়াও। পাশে দাঁড়ানোর পর তারা দাম দর করে যে ভাইয়া হ্যাঁ মালটা তোরা, আচ্ছা ভাইয়া মাল ঠিক আছে, মাল রাখমু। তখন কালীবাস জিজ্ঞাসা করে ডাবলবাজে যে ভাইয়া, আচ্ছা ভাইয়া এখানে কয় কেজি মাল আছে? যে ভাইয়া এটা তো কেজি হিসেবে বিক্রি হয় না, এটা পাউন্ড হিসেবে বিক্রি হয়। আচ্ছা ভাই, সে যে কথাটা বলছে এটা তো ঠিকই আছে, পাউন্ড হিসেবে। আচ্ছা ভাইয়া কয় পাউন্ড আছে এখানে? 5 পাউন্ড। হ্যাঁ সে সত্য কথা কইছে আপা, এখানে তো 5 পাউন্ডই আছে। সে যাক, সে তো আমাদের সাথে মিশা কথা বলে নাই। আচ্ছা ভাই, আপনি যদি দোকানদার আপনি সত্যি করে কইবেন যে ভাইয়া এইখানে এই মালের কত দাম বা কেমন দাম। তখন সে ডাবলবাজ বলে যে দোকানদার সাথে, সে বলে যদি আপনি আমরা খুচরা মূল্যে বিক্রি করি তো এটার দাম আছে 8,200 টাকা পাউন্ড, আর যদি এটা আমরা পাইকারি হিসেবে বিক্রি করি তো এটার দাম আছে 7,800 টাকা পাউন্ড। তখন আমার সাথে কালীবাস বললো আপাকে, আফা সে যে 8,200 টাকা পাউন্ড বলছে এটা তো ঠিকই আছে, সে তো আমাদের সাথে মিশা কথা কয়নি, দোকানদার একই কথা কইতাছে। আচ্ছা ভাইয়া, আপনি যদি আমাদের সত্যি কথা বলছেন, এখন ভাইয়া আপনি কত হলে রাখতে পারবেন বলেন তো? ভাইয়া আপনারা আমরা তো খুচরা হিসেবে বিক্রি করি, আর যাই হোক আমি মাল আনতে এখন ঢাকা যেতাম, তো আপনাদের কাছে পেয়ে আমার খুব ভালোই হলো। তো আপনারা এটা যদি আমার কাছে বিক্রি করেন তো আমি পাইকারি দাম দিব 7,800 টাকা। তখন ওই কালীবাস বলে যে না ভাই সরি, এই মালটা আপনার কাছে বিক্রি করবো না। কেন ভাইয়া? ভাইয়া 7,800 টাকা খুব কম হয়েছে, 400 টাকা কম পাউন্ড প্রতি, তো 5 পাউন্ডে আমাদের 2,000 টাকা কম দিচ্ছেন আপনি। না ভাইয়া এত কম টাকা আমরা মাল বিক্রি করবো না, আমরা আরেকটা দোকান দেখি যদি এই দাম করে তা আমরা আপনার কাছে মাল বিক্রি করবো। এই কথা তারা একটু মানে 2 কেক হাটের মধ্যে দোকানদার আবার ডাক দেয় যে শোনেন ভাইয়া, আপনি যেহেতু ঠক হয়ে যায় তা ঠিক আছে, আমি ফিক্সড একটা দাম করে দিই, এই দামে যদি আপনি বিক্রি করেন ভাই তা আমার কাছে বিক্রি করেন। আচ্ছা ভাইয়া বলেন কত করে থাকবে? ভাইয়া আপনি যদি বিক্রি করেন তা 8,000 টাকা পাউন্ডে বিক্রি করতে পারেন, কেননা 200 টাকা আমাদের লাভ করতে হবে। তখন সে বলে ঠিক আছে 8,000 টাকা যদি পাউন্ড করে আফা তো কত টাকা দাম আসে? 5 পাউন্ডের দাম আছে 5,40,000 টাকা। তো 41,000 টাকা তারা 40,000 টাকা দাম দর করে। তো এইটা মানে মাঝে মধ্যে আফাদের ডাক দেওয়া মানে আফা যেন তার মনে থেকে নিজে কিছু না ভাবতে পারে, তার যদি সে ভাবে সেটা বিপদে পড়লো আবার এই লোক দুইটা আসলো ঘটনা কি, তখন তো আমাদের কাজটা হবে না। তার জন্য তাকে আমরা মনে মনে কিছু ভাবতে দিই না, তাকে আমাদের ভাইনের উপর রাখি কথার ভিতরে। তখন তাকে বলা হয় যে আচ্ছা ঠিক আছে 40,000 টাকা যদি দাম আসে তো শুনুন ভাইয়া মালটা আপনাকে দিলাম, তবে এখানে একটা কথা আছে। কি কথা ভাইয়া? ভাইয়া কথাটা এমন হলো আগে তিতা পরে মিটা ভালো, আমরা কিন্তু এটা বাকি বিক্রি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো মালটা যদি আমার দোকানে আসেন আমি আপনাদের নগদ ক্যাশ 40,000 টাকা দিয়ে দেবো। এই কথা বলে দোকানদার চলে যায়। আর যাওয়ার সময় এই কথাটা বলে যে ভাইয়া প্লিজ মালটা অন্য কোনো দোকানে দিয়ে না, আমার দোকানে দিয়ে। তখন কালীবাস বলে যে ঠিক আছে ভাইয়া মালটা আমি তোমার দোকানে দিব। তখন আমাকে সাইডে রেখে অথবা আমাদের হাঁটতে করলে আমি আগে হাঁটি, আমরা বলে ছোট ভাই তুমি আগে হাঁটো, এই হাঁটতে বা সাইডে দাদা কথা বলে কি আমাকে সাইডে রেখে ওই কালীবাস আফায়। তো কালীবাস আফাকে বলতে আছে যে আফা শোনেন, দোকানদারে 40,000 টাকা দাম যে কইছে এটা স্যার বলবেন না, স্যার বলবেন যে ভাইয়া তোমার মাল দোকানদারে দেখছে রাখবো কইছে, কিন্তু এই মালটার দাম হয়েছে 4,000 টাকা পাউন্ড। যে মাল দেখে দোকানদার বলছে এটা চুরির মাল বলতে হাফ দাম। তো 4,000 টাকা পাউন্ড বলছে, তোমার 1 পাউন্ডের দাম যদি 4,000 টাকা হয় 5 পাউন্ডের দাম তোমার 20,000 টাকা। আর 20,000 টাকা ওরে দিয়া 20,000 টাকা আপনার আমি নিম, আপনি 10,000 আমি 10,000, কিন্তু সেটা বলবেন না। তখন সে আপা বললো ঠিক আছে বলবো না, আপনিও বলবেন না। তো বলার পর আসলো আমার কাছে, তা আমাকে বললো ছোট ভাই শোনো ভাইয়া তোমার মাল তো রাখবো, তোমার মাল তুমি কত টাকা হলে বিক্রি করবা? তো আমি বললাম যে ভাইয়া আমার মালের দাম 41,000 টাকা দাম আছে, তো আমার মাল আমি 30,000 টাকা করে বিক্রি করবো। তখন সে আমাকে বলে যে না ভাইয়া তোমার মাল দোকানদার দেখে বলছে এটা চোরা মাল বলতে হাফ দাম 4,000 টাকা পাউন্ড, 5 পাউন্ডের দাম তোমার আস্তে আস্তে 20,000 টাকা। তখন এই 20,000 টাকাতে তুমি যদি আমাদের 2,000 টাকা আফারে 2,000 টাকা দিবা, তাই দুজনে 4,000 টাকা দিয়ে থাকবো তোমার 16,000 টাকা। তো 16,000 টাকা নিয়ে তুমি যেখানে যাবা তোমরা আমরা গাড়িতে উঠা দিব। তখন আমি বললাম যে না ভাইয়া 16,000 টাকা আমার ঠক হয়ে যায়, 16,000 টাকা আমার মায়ের চিকিৎসা হবে না, বোনের বিয়েও হবে না, 16,000 টাকা আমি বিক্রি করবো না, আমি চলে যাই। তখন এই কথাটা বলে যখন আমি 2 পা হাঁটি তখন আমাকে ডাক দেয় আমার সাথে লোক। ডাক দেওয়ার পর বলতেছে আচ্ছা শোনো ভাই রাগ হয়েছিল যখন, রাগ হয়ে কি মাল বিক্রি করতে পারো? তো তুমি রাগ হয়েও না, শোনো আচ্ছা এই তুমি যে 2,000 টাকা দেওয়ার কথা বলছো আমার আফারে,
তো তোমার এই 4,000 টাকা রাখবো না, তোমার যদি আমার সম্পূর্ণ 20,000 টাকা দেই তুমি কি মালটা বেচবা? তখন আমি বললাম আচ্ছা ভাই মাল কি আপনারা কিনবেন? সে বললো হ্যাঁ, মনে করো যে আমরাই রাখবো। তখন বললাম শুনেন ভাই, আপনারা যদি মালটা রাখেন তো আমি মালটা বিক্রি করতে পারি, আমার একটা শর্ত আছে। শর্ত কেমন? আমি কিন্তু দোকানে যাব না, আপনারা যদি সম্পূর্ণ 20,000 টাকা আমাদের এইখানে দ্বারা দেন তো আমি মালটা বিক্রি করবো। আমাদের এইখানে দ্বারা এক হাতে টাকা দিবেন, এক হাতে মাল নিবেন। দৌড় মিয়া, তুমি দোকানে যাইবা না, ঠিক আছে তোমার দোকানে নিবো না, কিন্তু তুমি যে দোকানে যাইবা না এখানে সম্পূর্ণ 20,000 টাকা চাও, এই 20,000 টাকা আমার কোথা থেকে দিব? আমরা তো গণক না, তোমার সাথে রাস্তাঘাটে দেখা হবে আর আমার সাথে নিয়ে এতটি টাকা নিয়ে বাইরে হইব। দেখো আমার পকেটে হয়তো 2-3,000 টাকা আছে, এই যে দেখো আমার কাছে 2,000 টাকা আছে, 2,000 টাকা কি তুমি মাল দিবা? না ভাই 2,000 টাকা তো আমার 20,000 টাকা মাল দাম হবে না, আমি 2,000 টাকা মাল দিব না। তাছাড়া ভাই আপনি 2,000 টাকা দেখছি, আপা তো কোনো টাকা দেখি নাই। তখন বলে যে শোনো আপা টাকা আমার টাকা একই কথা, আচ্ছা আপা আপনার কাছে কোনো টাকা আছে? তখন আপার কাছে যদি থাকে তো সে বলে, না থাকে বলে না। যেমন আমাদের ওই দিনে আপার কাছে ছিল 500 টাকা, তখন সে বললো যে হ্যাঁ আমার কাছে 500 টাকা আছে। তখন সে বলে এই যে দেখো আপার কাছে আছে 500 টাকা, আমার কাছে আছে 2,000 টাকা, 2,500 টাকায় কি তুমি মাল দিবা? না ভাই 2,500 টাকা তো আমার মাল দাম হবে না। তখন সে বললো ভাইয়া তোমার যদি এখানে 20,000 টাকা দিই তুমি মাল দিবা? হ্যাঁ ভাই আমাদের এখানে 20,000 টাকা দিয়ে আমি মাল দিই। ঠিক আছে তুমি এক সাইডে দাও, আমি আবার সাথে দুটো কথা বলি। তখন আমাকে সে আবার সাইডে পাঠিয়ে দেয়, আমি আবার একটু ফারাক হয়ে দাঁড়ানোর পর সে আপাকে বলতেছে যে আপা শুনেন, সেটা যেহেতু 20,000 টাকা রাজি হয়েছে তো ওদের দোকানে নেওয়া যাবো না, আর যদি দোকানে নেই আর যাই না যাবো মার আমরা 40,000 টাকা বিক্রি করছি, তো ওই দোকানে গিয়ে জিগে তো কত তাদের ভালো হয়েছে। আপনি কিভাবে জানলেন যে ও ওই কথাগুলোই বলছে? ভাইয়া এগুলো আমি কত আমার অবশ্যই গেছে যে আমি জানতে পারছি যে এইভাবে কথাটা বলে। আমি স্যারাটা মানে একটা বয়স থাকে নির্ধারিত। তার মানে কারিবাজ এবং ডাবলবাজ যে কাজগুলো করছে সেগুলো আপনি বুঝতে পারছেন কিভাবে তাহলে? সেগুলো মানে ভাইয়া এখানে বুঝতে পারতেছি কখন আমি কাজীবাজের পাশে দাঁড়াচ্ছি তখন আমি তার কথাটা শুনতেছি, অথবা দেখা গেছে আমার সামনে একজনের কাজ শিখাইতেছে তখন আমি বুঝতে পারলাম। ওকে, তার মানে আপনাদেরকে কাজ আলাদাভাবে শেখানো হতো, জি। তখন আপনি জিনিসটা গ্র্যাব করেছেন এবং আপনি আপনার জায়গা থেকে অনুমান করে সেই জিনিসগুলো জি বলছেন। ভাই, যেহেতু আমার ছেলে বয়স আপনি দেখতেই পাচ্ছেন, ঠিক আছে আমি আগে আর একটু সুন্দর ছিলাম, স্বাস্থ্য ছিল ছেড়া, এই কারণে বলা হয় যে একটা ছোট ছেলে যদি বিপদে পড়ে ওইটা একটা মহিলা বিশ্বাস করবো, আর যদি একটা বড় ছেলে গিয়া বিপদে কথা হবে সেটা তো বিশ্বাস করার কথা না। না। ওকে, দৈহিক ঘটনা একটা ফ্যাক্ট। ওকে, যাই হোক এখানে সে বলতেছে শুনে তাই ছেলেটাকে আর জানালেন না, সে যদি জিজ্ঞেস করে তো কইবেন হয় এত টাকা বেচছে, আর আমি যাই দেখি দোকানদারতে যদি পাতি গিয়া দোকানদার কম যে ভাই আপনি আমাকে এখানে 20,000 টাকা দেন, আমার ছোট ভাই তো দেশে যাইবো তাদের 20,000 টাকা দিয়ে দেশের বাড়ি পাঠানোর পর আমরা আপনার কাছে মালটা দিয়া বাকি 20,000 টাকা নিয়ে যান, দিয়ে দোকানদার টাকাটা দেন। আপনি যদি ছেড়ে জিজ্ঞেস করে আপনি বলবেন 20,000 টাকায় বিক্রি করছে, আর আপনি ছেড়ে জিজ্ঞেস করে দেখেন ছেড়ে আরো মাল আনতে পারবো কি না। এই কথাটা বলে কাটিবাস আফাদে আরেকটা কথা বলা যায় যে শোনেন আপা আমি কিন্তু আপনি বিশ্বাস করছি, ছেড়ে আপনাদের আগে কইছে আমাদের পরে কইছে, আপনার অধিকার বেশি আমার অধিকার কম, তো আমি আপনাদের বিশ্বাস করছি দেখেই আপনার সাথে নিয়ে আসছি। আবার আপনার কাছে যে আমি স্যালারি একা রেখা যেতেছি, আপনি পারলে আমার রেখে স্যালারি নিয়ে বাসায় চলে যান না। তখন এই কথাটা বললা সে দোকানে চলে যায়, আবার কোনো দোকানে যায় না, আমার লোক হয়তো রাস্তায় দাঁড়া থাকে দোকানের সামনে, রাস্তা থেকে ফোন করে আনা হয়। যখন সে দোকানে যায় কাটিবাস তখন আমি আরেকটা বাইন দিই, একটা বাইন হলো এই কি ভাই যে আমি আপার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপা ভাইয়া কই গেল? সে বলল দোকানে গেছে টাকা আনতে। ও টাকা আনতে গেছে? আচ্ছা শুনেন আপা আমি আপনার বড় বোনের মতো বিশ্বাস করছি, আপনি আমার ছোট ভাইয়ের মতো বিশ্বাস করছেন, তো আপনি সত্যি করে বলবেন যে দোকানদারে কয় টাকা দাম বলছে? তখন আপা আমার বললো যে এটা 20,000 টাকা দাম বলছে। সে আমার সাথে মিথ্যা কথা বললো টাকার লোভে। তখন আমি বুঝতে পারলাম যে না এটা মাল খাইছে মানে এটা ভয়নে পড়ছে। আচ্ছা আপা আপনি যেহেতু ছোট ভাই হিসেবে আমার সত্য কথা বলছেন, আমি আপনার বড় বোন হিসেবে আপনাদের একটা সত্য কথা কই। ঠিক আছে আপা শোনেন, ওই ভাই বেড়া মানুষের মন কেমন বলা যায় না, তো ওই ভাইরে আমি বিশ্বাস করি না, আপনি বিশ্বাস করে কথাটা বলি, আপনি ওই ভাইরে বলবেন না। তখন আমি আপাদের বলি যে আফা আমার কাছে আরো 5 পাউন্ড মাল আছে, ওই 5 পাউন্ড মাল আর আমার সাথে 5 পাউন্ড মাল একই দাম একই মাল। তাকে আমি আবার লোভ দেখানো হয়েছে যে আমার সেই 5 পাউন্ড আপনি বিক্রি করবেন, বিক্রি করে দিয়া আপনি 5,000 টাকা রেখা আমার 15,000 টাকা দিবেন। হ্যাঁ পাইতেছে 25,000 টাকা, হ্যাঁ 20,000 টাকা মাল আছে আর 5,000 টাকা আমি দিতেছি 25,000 টাকা। তো তার লোভে পড়ারই কথা। তখন যে এখন এই কথাটা বলো হ্যাঁ ওই মালের কথা তুমি তাদের বলবা না, ওই সেরে গেলে গিয়া তোমার আমি এটা একা বিক্রি করে দিব। আপনার তো প্রথম দিনের অপারেশনের কথা আপনি বলছেন, আপনার ভয় লাগছিল না ওই মুহূর্তে? ভাইয়া ওই মুহূর্তে ভয় কিছু নাই, কিন্তু ওই সময় আমি কাজটা কি বা কাজের ভিতর গেলে কি হবে কিছুই বুঝতে পারছেন না। ওকে, তারপর যখন এই কথাটা বলে তখন আবার সেই ক্যান্ডি বাস ডাবল বাসে নিয়ে আসে, আইসে বলে যে আপা চলেন দোকানদার টাকা আনছে। দোকানদার কয় ভাই আমার ছোট ভাইতে একটু সাইডে নিয়ে 20,000 টাকা গুন্ডা দেন। যখন এই কথাটা বলে তখন আমরা ওইখান থেকে আরো একটু দূরে নিয়ে যাই, আমাদের একটা নির্ধারিত স্থান যেখান থেকে তার কিছু নিয়ে সে বলতে পারবে, মানে লোকজন দেখবে না অথবা বলতে পারবে না।
তখন আমরা যখন এই কথাটা বলি তখন তারা কতক্ষণ হাইটা তখন আমাদের সাইডে পাঠা দেয় যে ভাই তুমি একটু সাইডে দাও। সাইডে পাঠানোর পর তখন দোকানদার মানে ডাবল বাস বলে যে ভাই আপনি যে গেছেন আপনার যাওয়ার পর আমার ভাই সম্পূর্ণ টাকা গুণা দিছে, আপনি টাকা গুণ শোনো, আপনি মাল চাইছি মাল দিতে পারেন না দেখে আপনি টাকা দেয় কাস্ট হয়েছে। আপা হ্যাঁ গিয়ে আসলে মাল দিতে পারেন, হ্যাঁ কি আমরা টাকা দিমু? অবশ্যই টাকা দিমু না। আপা বলে হ ঠিকই তো। তখন বলা হয় যে ভাই আমরা যে মালটা নিমু সে তো আমাদের বিশ্বাস করতেছে না। তখন ওই ডাবল বাস বলে যে ছেলেদের দেখে তার আমি দাম করি নাই, আমি দাম করছি মাল দেখা। আপনি ছেলেদের এইখানে দেখা যে কোনো বিনিময়ে ছেলের কাছ থেকে মালটা নিয়ে আমার দোকানে আসেন, সম্পূর্ণ 40,000 টাকা দিয়ে দিব। তখন এই কথা বলার পর সে চলে যেতে না, মানে চলে যাওয়ার আগে ওই কারিবাস বলে আচ্ছা ভাই আমার বিশ্বাস না করে যদি আপার কাছে বিশেষ করে মালটা দেয় আপনি কি টাকা দিয়ে দিবেন আপাকে? হ্যাঁ আপাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিব, মাল পাবো টাকা দিব। তখন দোকানদার আবার চলে যায় ডাবল বাস। তখন কারিবাস আমার পাশে আসে, আসার পর শোনো ভাই এখানে তো আমাদের সম্পূর্ণ 20,000 টাকা নাই, আমার কাছে দেখছি কয় টাকা আছে, এই কয় টাকা আছে, আপার কাছে 500 টাকা আছে, আমার কাছে 2,000 টাকা আছে, 1,000 তো মাল দিবা না। আচ্ছা যাও, তুমি যদি আমাদের এত বিশ্বাস যাও তো আমরা তো তোমার 20,000 টাকা দিতে পারছি না, আমাদের সাথে টাকা নাই তো কি হয়েছে, টাকা আমার জিনিস আছে, যেমন আমার ব্যবহারের মোবাইল আছে, আপার ব্যবহারের মোবাইল আছে, এইটি তোমার কাছে রাখো, রাখা মাল দাও, আমরা দোকানে গিয়ে টাকা নিয়ে তোমার টাকা তোমার দিয়ে দিই। তখন আমি বলি যে না ভাইয়া আমি এখানে নগদ টাকা হলে মাল দিব, আমি আপনাদের ব্যবহার জিনিসপত্র দিয়ে কি করবো? এটি যদি আনতাম আমার মালিকের বাসায় বহুতেই আনতে পারতাম, তো এটি তো আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন নগদ টাকা, নগদ টাকা দিয়ে আমি মাল দিই। যখন এই কথাটা বলা হয় তখন সে বলে তুমি যেহেতু বিশ্বাস করো না তোমার কাছে টাকার বদলে যেমন আমাদের এই টাকা, আমাদের মোবাইল, আমার মোবাইল ওই আপার ব্যবহার গলার মাথা কানের মোবাইল, ঠিক আছে, এটি তোমার কাছে আমরা আমানত টাকার পরিবর্তে সিকিউরিটি হিসেবে রাখতেছি, তুমি এটি রেখে আমাদের কাছে বিশ্বাস করে মাল দিবা, আমাদের দোকানে গিয়ে দোকানদারের কাছ থেকে টাকাটা আইন না, তোমার টাকা তোমার দিয়ে দিব, তুমি আমাদের মালপত্র আমাদের জিনিসপত্র আমাদের ফেরত দিবা। তখন আমি বললাম ও বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে ভাই আমি মাল দিতে পারি, আমার একটা শর্ত আছে ভাই, আমার সাথে একজন দাঁড়াবেন, একজন দোকানে যাইবেন। আচ্ছা তুমি বলো কে যাইবো? তখন বলা হয় ভাই আপনি আমার সাথে দাঁড়াবেন, আপনি পুরুষ মানুষ, আপনি আমার সাথে দাঁড়াবেন, আমি আপনাদের বিশ্বাস করি, হ্যাঁ আমার বড় বোনের মতো, হ্যাঁ কাছে যদি মাল দিই হ্যাঁ দোকানে গিয়ে টাকাটা নিয়ে আইবো, আপনি যদি যান তো টাকাটা নিয়ে চলে যাবে। তো যখন এই কথাটা বলি কি দেওয়া ভাই তখন বলে ঠিক আছে আমি তোমার সাথে দাঁড়াবো, আচ্ছা তুমি আপনাদের মাল দাও, তুমি আমার অবিশ্বাস করো না, আচ্ছা ঠিক আছে দাও মাল দাও। ভাই আপনি যে মাল দিমু আপনার তো টাকা দেওয়ার কথা বলছেন, তো টাকা তো দিন না, টাকা বলতে কি কি জিম্মা হিসেবে দিবেন? তখন সে তার পকেট থেকে টাকা বের করে দেয় আর তার মোবাইলটা বের করে দেয়। তখন বলে মাল দাও, আমি না ভাই মাল দিন না, আপনি দিচ্ছেন আফা তো কিছু দিল না, তা আফা জানি কি দিব? ও আফার টাকার কথা বলছে দেখে আফার টাকা দিতে হবো? হ ভাই আচ্ছা আফা দেন তো আপনার টাকা দেন। তখন আফা লোভে বোঝা তার টাকা নিজে স্ব ইচ্ছায় দিয়ে দেয়, সজ্ঞানে, তাকে আমার কিছু সঙ্গেই না, কিছু খাওয়াই না, কিছু প্রথম অপারেশনে কি করেছিল আপনার? 500 টাকা দেয়। তারপর আর কি দেয়? 500 টাকা দেওয়ার পর মাল চায়, আমি মাল দিব না। তারপর বলে কেন? আমি যে তার আফা ব্যবহার মোবাইল না কি দিব বুঝছে, ও ব্যবহার মোবাইল দিতে হবো, আচ্ছা আফা মোবাইলটা দেন, কয় না ব্যবহার মোবাইল দিন না, না তাহলে ভাই আমি মাল দিন না, আপনি লজের আমি জায়গা। এই কথা বলার পর সে বলতেছে যে আফা আপনি মোবাইল কয়টা দাম আছে? 20,000 40,000 টাকা আমার দাম, আপনার মোবাইল হাই গেলে 2-3 হাজার টাকা থাকবো। তখন সে বললো না আমার মোবাইল দিব না, আমি না দিই আমি মাল দিন না। তখন সে তার মোবাইলটা হাই নিজে ইচ্ছে দেয়, সে মালটা নিয়ে দোকানে যায়, আর এখান থেকে আমরা গাইডটা যাই, আর আমাদের যে দোকানদার সে আগে থাকতেই গাইডটা থাকে, নির্ধারিত স্থানে পৌঁছা থাকে। তখন সে এক দিক দিয়ে দোকানে যায়, আমরা এক দিক দিয়ে চলে আসি। তখন সে দোকানে গিয়ে দেখে যে দোকানদারও অন্য, আর মিষ্টি সেখানে বোধহয় লবণ, আর স্থানে এসে আমাদেরও পায় না। তখন ভাইয়া হয়তো সে বেহুশ হয়ে যায়, নয়তো ভাইয়া সে কান্নাকাটি করে পাগলের মতো হয়ে যায়। এমন অনেক শুনছি, অনেক কাজ করছি, তাদের নাকি অজ্ঞান হয়ে গেছে, আমরা নাকি তাকে অজ্ঞান করে নিয়ে গেছি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে আমরা একটু ফুল স্টপ দিতে চাই। প্রথম কথা হচ্ছে পুরো অপারেশনটা আপনারা শুনলেন, এটা ওর জীবনের ফার্স্ট অপারেশন ছিল এবং সেটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা আবিষ্কার করেছি। গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটাকে কেন্দ্র করে এই কাজগুলো হচ্ছে, সেই পদার্থটির নাম হচ্ছে স্যাকারিন। স্যাকারিন নামটার সাথে আমরা পরিচিত, কিন্তু স্যাকারিন আসলে কি এবং স্যাকারিনটা আসলে কি কারণে এই স্যাকারিনটাকে নিয়ে এত টানাহেঁচড়া চলছে, সেটা নিয়ে একটা বড় রকমের প্রশ্ন এতক্ষণ আমাদের সামনে চলে এসছে। স্যাকারিন মূলত একটা রাসায়নিক যৌগ, যেটা আসলে বেশ কিছু রাসায়নিকের কম্বিনেশনে তৈরি হয়, যেমন নাইট্রাস অ্যাসিড থাকে, সেখানে সালফার ডাইঅক্সাইড থাকে, ক্লোরিন থাকে, অ্যামোনিয়া থাকে। মজার বিষয় হচ্ছে যে এই পদার্থটি চিনির অনুপাতের তুলনায় 700 গুণ বেশি মিষ্টি। আমি আবারও বলছি, 1 ফোঁটা চিনি যতটুকু মিষ্টি, 1 ফোঁটা স্যাকারিন তার তুলনায় 700 গুণ, 100-200 গুণ না, কিন্তু 700 গুণ বেশি মিষ্টি। এবং এটা নিয়ে ল্যাব টেস্ট করা হয়েছিল ইঁদুরের ওপরে, এবং ল্যাব টেস্ট করার পরের রেজাল্টটা হচ্ছে ইঁদুরের ব্লাডার ক্যান্সার হয়। যারা সাপোর্টার স্যাকারিনের তারা বলছে যে স্যাকারিন নিজে কোনো ক্যান্সারের জন্ম দেয় না, স্যাকারিনের সাথে অন্যান্য যৌগ শরীরে মিশ্রিত হয়ে সাধারণত ক্যান্সার হয়, এবং সেই যৌগটি শুধুমাত্র
ইঁদুরের মধ্যে আছে, মানুষের মধ্যে এটা নেই, সুতরাং মানুষের ক্যান্সার হওয়ার কোনো পসিবিলিটি নেই। এটা নিয়ে লম্বা সময় ধরে ডিবেট চলেছে, লম্বা সময় ধরে আলোচনা সমালোচনা চলেছে। সায়েন্টিস্টরা এটা কখনো পক্ষে বলেছে, কখনো বিপক্ষে বলেছে, এবং মোটামুটি সবাই একটা জিনিসে এসে থিতু হয়েছে, সেটা হচ্ছে স্যাকারিন তাৎক্ষণিকভাবে যে জিনিসগুলো তৈরি করে সেটা হচ্ছে মাথা ব্যথা, নিঃশ্বাসের সমস্যা এবং স্কিন এক ধরনের অ্যাশ তৈরি হয়, এছাড়া ডায়রিয়া হয়ে থাকে। এবং স্যাকারিন যে কাজটা করে সেটা হলো আপনাকে ক্যান্সার তৈরিতে সহায়তা করে। স্যাকারিনের যে মারাত্মক ব্যবহার আমাদের দেশ সহ উন্নত বিশ্বে বিভিন্নভাবে হচ্ছে সেটা বলারই অপেক্ষা রাখে না। কারণ স্যাকারিনকে এখানে সাজানো হয়েছে 8,000 কিংবা 7,000 টাকা পাউন্ড। আসলে স্যাকারিন অতটা দামের না। আমরা বাজার ঘুরে সরেজমিনে যেটা জেনেছি, স্যাকারিন বিক্রি হয় 800 থেকে 1,000 টাকা কেজিতে। 1 কেজি স্যাকারিন সমান, আপনি বুঝতে পারছেন, 700 কেজি চিনির যে মিষ্টি সেটা হচ্ছে 1 কেজি স্যাকারিনে। এবং এই 1 কেজি স্যাকারিনের দাম যদি 800 থেকে 1,000 টাকা হয়, 700 কেজি চিনির দাম কত হতে পারে? তাহলে একজন মানুষ, একজন মিষ্টি বিক্রেতা, একজন কনফেকশনারি দোকানের মালিক কিংবা একজন মুদির দোকানদার, সে কি সৎ থাকবে নাকি অসৎ থাকবে? প্রশ্ন হচ্ছে এটা। স্যাকারিনের উপরে আমরা ডিটেল একটা প্রতিবেদন শুনতে চাই আমাদের আরজি সুমনের কাছ থেকে। তবে তার আগে আমি আবারও ফিরে যাচ্ছি রহিমের কাছে। রহিম, প্রথম অপারেশনটা আপনি করলেন, করার পরে কি হলো? তারপরে ভাইয়া ওই কাজটা আমরা যখন সেই দোকানে চলে যায়, আমরা আইসা ওই মোবাইল থেকে বিক্রি করে না কি করে তারা চালায়, এটা তারাই জানে ভাইয়া। এখানে টাকাটা ভাগ হয় যখন ওই মোবাইলটা আনি, মোবাইলটা কত টাকা বিক্রি করে আমি জানি না, আমাকে 200 টাকা দেওয়া হয় সেদিন। 200 টাকা পেয়ে আমি মহা খুশি, আনন্দ, ঈদের চেয়ে বেশি খুশি। এত টাকা আমার পক্ষে নেই, আমার কাছে অনেক টাকা। পরবর্তীতে আমি এই কাজটায় জড়িত হই, আবার জড়িত হই এটা দ্বিতীয় দিন তাদের সাথে। এটা আমি কাজটা করি শ্রীনগর, চিনবেন বিক্রমপুর শ্রীনগর, ওইখানে একটা মহিলার কাছ থেকে এইভাবে কথা বললেই এইভাবে কাজটা করি আমরা। তার কানের যে টানাটা থাকে ছন্নে, সেই জিনিসটা আমরা নিয়ে আসানোর পর ওইটা বিক্রি করে কত টাকা সেটাও আমি জানি না, আমাকে জানানো হয় না। কিন্তু ওই দিন আমাকে 1,000 টাকা দেয় ভাইয়া। ওকে, যাই হোক, 1,000 টাকা দেওয়ার পর আমি চলে গেলাম কাশপুর মার্কেটে। সোহেল আমার সাথে নাচে, ওই সোহেলকে নিয়ে আর এই যে আমার ফুয়া যে এই কাজটা করে, ফুফাতো ভাই ফয়সাল আমার বড়, তাকে নিয়ে তো কাশপুর মার্কেটে গিয়ে আমি গেঞ্জি প্যান্ট কিনা। তা আমি যে আসবো, আমার আসার জন্য কেমন যেন ভয় হচ্ছে। এই কারণে আমি যখন এই কাজটা করে আসি ভাইয়া, তখন হোটেলে ঢোকার জন্য খাবার জন্য ঢুকি যখন, তখন তো এই যে জিনিস, এটা মালিক তো আলম, কাজ করছে ছোট ভাইয়ের সাথে, কিন্তু এই মালিক তো ও চালান নিয়ে গেছি, আমরা ওর টাকা নিয়ে গেছি, ওর কাছে বুঝা দিতে হইব, ও বিক্রি করে আমাদের টাকা দিব। তখন ওই আলমের সাথে দেখা করতে গিয়ে কাজ করতো আমার চাচুর সাথে রং মিস্ত্রি জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর ভাই তখন আলমের সাথে কাজ করে, তো জাহাঙ্গীর ভাই আমাকে দেখে ফেলে। তাকে দেখে আমি ওই যে ভেসিনে হাত ধরে হোটেল ভাইয়া ওইখানে লুকাইছিলাম। তো যে আলমে বুলা দেওয়ার পর সে আমাকে দেখে পর বলছে যে তোর নিজের ইচ্ছে তুই আইসো, তো আমি কি করি, কিছু কম না, আমি বাইতে গিয়ে কমো না, তবে সাবধানে থাকিস। এই কথা বলার পর তো আমার মনে ভয় যদি সে বুলা দেয়। তারপর ভাইয়া এক মুহূর্তে কি জানতে পারে আপনার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে জানতে পারে। তারপর আমি ভয় না বাসায় যাই না, আমি গেলাম কই আমার নানির বাসায়। তারপরে আমি ভাইয়া 2টা গেঞ্জি কিনছিলাম, একটা প্যান্ট কিনছিলাম আর 2টা সেন্টু কিনছিলাম। গেঞ্জি কেনার পর আমি ওইগুলো পরলাম, তো আমার চাচু তো ধরে ফেলছে, ভাই টাকা পাইলো কই, নিশ্চয়ই কাজে গেছে। তখন আমার খুব মারার পর এখানে আমার নাচের টাকা দেওয়া হয়ে গেছে, ভর্তি ফিস আর বেতন যেটা বলে ওটাও দেওয়া হয়ে গেছে। মোটামুটি আপনি একটা রাস্তা পেয়ে গিয়েছেন অর্থ রোজগার করার। প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। যে বিষয়টিকে ঘিরে আজকের আমাদের এই যাহা বলিব সত্য বলিব, এখানে হিরো হচ্ছে স্যাকারিন, এবং স্যাকারিনের আদ্যপান্ত নিয়ে আমরা একটি রিপোর্ট শুনবো সুমনের কাছ থেকে। প্রায় সপ্তাহখানেক ধরে আমরা এই গল্পটা নিয়ে স্টাডি করেছি, এবং স্টাডি করে আমাদের যে বাজার, সেই বাজার থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় সবার সাথে কথা বলেছি, এবং কথা বলার পরে আমরা এই প্রতিবেদনটি উপস্থাপন করছি। যে জিনিসটি আমাদের শরীরে জ্ঞানত, আমাদের অজ্ঞানত প্রতিনিয়ত মিশে যাচ্ছে, সেই জিনিসটি আমাদের নীরবে নিভৃতে কতটা ক্ষতি করছে এবং কত ভয়াবহ রোগের মুখে আমাদেরকে ঠেলে দিচ্ছে, সবকিছুই আমরা জানবো ঠিক 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। আবার ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে সত্যের আসনে বসে রয়েছে আব্দুর রহিম, যার কিশোর জীবনের অপরাধের গল্প আজকে এখানে উন্মোচিত হচ্ছে, এবং তার পেছনের ব্যাকগ্রাউন্ড সহ তার যে অপরাধগুলো ছিল সেই অপরাধের দিকে আমরা গিয়েছি। কিন্তু সেই অপরাধের জগতে গিয়ে আমরা যেই পদার্থটির সাথে পরিচিত হচ্ছি, সেই পদার্থটির সাথে নামের দিক থেকে আমরা অনেক আগে থেকে
থেকেই পরিচিত, কিন্তু তার যে গুণাবলী, তার যে কাজ এবং সে যে নীরবে নিভৃতে আমাদের শরীরে কতটুকু ক্ষতি করে যাচ্ছে, একেবারে শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবকিছু মিলিয়ে, যে কথাটি আমি অনুষ্ঠানের শুরু থেকেই বারবার বলে আসছিলাম যে আজ যে সুমন আমাদের কাছে একটা প্রতিবেদন উপস্থাপন করবে, তো এই মুহূর্তে সময় হয়েছে যে আমরা সুমনের কাছ থেকে সেই প্রতিবেদনটি শুনবো। তবে তার আগে আমি আব্দুর রহিমকে কি প্রশ্ন করতে চাই, আপনি কি জানতেন যে স্যাকারিন জিনিসটা কি? আপনি এখনো এই জিনিসটা নিয়ে কাজ করছেন? জি, আমি এখনো কাজ করছি। আপনি 13 বছর বয়সে এটার সাথে জড়িয়ে যান, রাইট? জি ভাই। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন ভাই 21। 21 বছর বয়স আপনার। তার মানে আপনি এই পুরো 8টা বছর আপনি স্যাকারিনের নাম দিয়ে আপনি লবণ কাজটা দিয়ে। করে যাচ্ছেন, লবণ দিয়ে। জি। কিন্তু আপনি স্যাকারিনটা কখনো দেখেননি। এখন দেখি নেই, শুধু এতটুকু জানি যে সেকেন্ড দিয়ে মিষ্টি জিনিস তৈরি হয়। এইটুকু জানেন, এর বাইরে আপনি কিছু জানেন না। ওকে, তাহলে রহিম সহ আমাদের অসংখ্য অসংখ্য শ্রোতা যারা রয়েছেন, তারা সবাই মিলে একটু জানার চেষ্টা করি স্যাকারিনটা আসলে কি, কি এর কাজ এবং কিভাবে আমাদের সমাজে এটা আমাদের কাছে জায়গা করে নিচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে সুমনের কাছ থেকে স্যাকারিনের উপরে ডিটেল শুনবো এবং সুমন যে ব্যাপারটি এই মুহূর্তে এখানে উপস্থাপন করছে, এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জানা প্রয়োজন এবং এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা ভোক্তা রয়েছেন তাদের কাছে। চলুন আমরা সুমনের কাছ থেকে শুনি। যাহা বলিব সত্য বলিব। যে স্যাকারিনের নাম করে এভাবে মানুষকে ঠকানো হচ্ছে, সেই স্যাকারিনটা আসলে কি? স্যাকারিন খাদ্যগুণবিহীন সম্পূর্ণ রাসায়নিক একটি যৌগ। 1878 সালে জন হপকিন্স ইউনিভার্সিটির একজন গবেষক মনের অজান্তেই স্যাকারিন আবিষ্কার করেন। স্যাকারিন এতই মিষ্টি যে চিনির প্রায় 700 গুণ বেশি, অর্থাৎ 1 কেজি স্যাকারিন 700 কেজি চিনির সমান। স্যাকারিনে রয়েছে ক্লোরিন এবং অ্যামোনিয়ার মতো ক্ষতিকর রাসায়নিক, যা কিনা বিভিন্ন গৃহস্থালী পণ্য পরিষ্কারক তৈরিতে ব্যবহার করা হয়। 1907 সালে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ইউএসডিএ ঘোষণা করে স্যাকারিনের কোনো খাদ্য গুণাগুণ নেই এবং এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর প্রেক্ষিতে 1972 সালে এফডিএ আমেরিকাতে স্যাকারিনের ব্যবহার নিষিদ্ধ করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। পরবর্তীতে বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্যাকারিন মাথা ব্যথা, শ্বাসকষ্ট, কিডনির ক্ষতি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত করা সহ বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। তাছাড়া গর্ভবতী মায়েদের জন্য স্যাকারিন মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ইউনাইটেড হাসপাতালের ডায়েটিশিয়ান ডক্টর শায়লা বিশ্বাস নাসরিনের সাথে। স্যাকারিনের ক্ষতিকর দিকটাই বেশি, এটাই এটার উপকার বলতে এরকম কিছুই নেই। অনেকদিন যাদের ডায়াবেটিস তাদের কিডনিতে এরকম ইফেক্ট করে, কিডনি তাদের ড্যামেজ করে দিতে, ইমিউন সিস্টেমটা টোটালি এটা নষ্ট করে দেয় স্যাকারিন। আমরা যেটা দেখি যে স্যাকারিন প্রচুর ক্ষতিকর শরীরের জন্য, এই জন্য সবাইকে এটা অ্যাভয়েড করতে বলি। যেখানে ডায়াবেটিস রোগীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেখানে আমাদের দেশে অধিকাংশ ডায়াবেটিস রোগীদের মধ্যে স্যাকারিন নিয়ে স্পষ্ট ধারণা নেই। এমনকি অনেকে নিশ্চিন্তে এখনো স্যাকারিন ব্যবহার করছেন। আমার জানা মতে স্যাকারিন হচ্ছে এক ধরনের মিষ্টি জাতীয় পদার্থ, এটা এক ধরনের কেমিক্যাল। আমরাও স্যাকারিন ব্যবহার করতাম, সেটা কতটুকু স্বাস্থ্যের জন্য উপকারী বা অপকারী সেটা আমাদের জানা নেই। স্যাকারিন মূলত আসলে মিষ্টি জাতীয় দ্রব্য, যেটা খাবারে মিষ্টতার পরিমাণ বৃদ্ধি করে। এটা মূলত অধিক ব্যবহার হয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিনি খেলে তাদের জন্য যে ক্ষতিটা হয়, সেক্ষেত্রে স্যাকারিনটা খেলে কি হয়, খাবারের মিষ্টতা তারা পায়, বাট ওই পার্শ্ব প্রতিক্রিয়াটা তাদের থাকে না। এমনকি অনেক শিক্ষিত মানুষের মধ্যেও স্যাকারিন নিয়ে খুব একটা পরিষ্কার ধারণা নেই। এটা মিষ্টি বর্ধক হিসেবে ব্যবহৃত হয়, এটুকুই জানা। এটা স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী বা কতটুকু অপকারী, এটা আমার পক্ষে বলা সম্ভব না। অনেকে নিজেদের অজান্তেই এই ক্ষতিকর স্যাকারিন খাচ্ছেন। জানা গেছে কিছু অসাধু ব্যবসায়ী মিষ্টি এবং বিভিন্ন বেকারি পণ্য তৈরিতে চিনির বদলে স্যাকারিন ব্যবহার করেন, যদিও বিক্রেতারা সেটা আমাদের কাছে অস্বীকার করেছেন। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই নীরব ঘাতক স্যাকারিন বা কেমিক্যাল সুইটেক্স ব্যবহার করা হয় বিভিন্ন আইসক্রিম তৈরিতে, যা খেয়ে থাকে মূলত শিশুরা। যদিও বিএসটিআই এর নীতিমালায় চিনি ব্যবহারের কথা বলা আছে। ঢাকার অন্যতম খুচরা ও পাইকারি বাজার কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠাল বাগান, পলাশী বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এসব বাজারে ঢালাওভাবে সব দোকানে স্যাকারিন বিক্রি না হলেও 2-4টা দোকান ঘুরলেই সহজে স্যাকারিন পাওয়া যাচ্ছে এবং বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজিতে। বিক্রেতাদেরও স্যাকারিনের গুণাগুণ সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা নেই। কারা কারা স্যাকারিন কেনা, আপনার ধরেন গিয়া মিষ্টি দোকান, বেকারি, মাঝে মধ্যে ডায়াবেটিসের রোগীরাও নেয়। স্যাকারিন গিয়ে আবার কিসের ক্ষতি? আমি তো এমনিতেই বিক্রি করি, কোনো সময় ক্ষতির কথা শুনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যারা ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করে সেই কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবেরও এটা নিয়ে তেমন কোনো উদ্যোগ নেই। এই বিষয়ে ক্যাবের প্রেসিডেন্ট কাজী ফারুকের বক্তব্য অনেকটা দায়সারা গোছে। আসলে ব্যাপার হচ্ছে যে পদক্ষেপ নেয়নি এ পর্যন্ত।
তবে আমাদের উপদেষ্টা ওনার সঙ্গে একদিন কথা হয়েছিল এ ব্যাপারে, আমরা পদক্ষেপ নেব ভবিষ্যতে, এরকম চিন্তা ভাবনা চলছে কিভাবে এটা নিয়ে এগোনো যায়। মনের অজান্তেই যেমন সৃষ্টি হয়েছিল স্যাকারিনের, তেমনি সচেতনতার অভাব আর অসাধুতার আড়ালে মনের অজান্তেই স্যাকারিন নামক ক্ষতিকর রাসায়নিক যৌগটি আমাদের শরীরের ক্ষতি করে যাচ্ছে। সুতরাং স্যাকারিন সম্পর্কে মানুষকে সচেতন করে এর ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বিশাল জনগোষ্ঠী। যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে ডিটেল জানিয়ে দেওয়ার জন্য স্যাকারিনের ওপরে, স্যাকারিনের ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিভাবে স্যাকারিন ব্যবহার করা হচ্ছে এবং এটা মানব শরীরের জন্য কত বড় ক্ষতিকর, এবং এটা নিয়ে যে আমরা রীতিমতো একটা ধোঁয়াশার মধ্যে রয়েছি, সবকিছু ডিটেল আমরা জেনেছি সুমনের কাছ থেকে। সুমনকে আমরা স্পেশালি আরো একবার থ্যাঙ্কস জানিয়ে দিতে চাই এবং আমরা এই অনুষ্ঠান থেকে প্রত্যাশা করি যারা আজকে এই অনুষ্ঠানটি শুনছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা প্লিজ এই স্যাকারিনের উপরে কি করা যায় এবং স্যাকারিন নিয়ে যে ভাবনার বিষয়গুলো উদয় হলো আজকের এই অনুষ্ঠান থেকে, সেটার উপরে স্টেপ গ্রহণ করবেন। ওকে, আমরা আবারও আপনার কাছে ফিরছি। আপনি এই কাজটা করলেন, আপনি ইনফ্যাক্ট এই কাজটা করার পরে আপনি যেটা জানলেন যে টাকার অ্যামাউন্টটা অনেক বড় হয় কিন্তু আপনার কাছে অল্প অল্প টাকা আসে, তাই তো? এবং আপনার এই ডান্সের সমস্যাগুলো, আপনার যেগুলো সমস্যা ছিল, এই সমস্যাগুলোর সমাধান হয়ে গেল। তারপর তখন ভাইয়া তারা আমাকে টাকা কম দিত, আমি যা পাইতাম তার থেকে ওর কম দিত। তো দেখা গেছে ভাইয়া এমন করতে করতে আমার তৃতীয় দিন একটা কাজে যাই, ওটা আমি সরাসরি আলমের সাথে যাই। ও ছেলে, যে কাজের ছেলে, ও আসেনি, তো আমাকে নিয়ে যাই এটা ঢাকা সিটিতে করি। ঢাকা সিটিতে করার সময় তো জাহাঙ্গীর ভাই আমাকে বকতাছে, হ্যাঁ কাজ পাওয়াস না, কাজে আসছস, কে শিখেছে তোদের কাজ? তখন যে মহিলাটাকে আমরা বলছি তার কাছে, আপনারা কি সবসময় মহিলাই টার্গেট করতেন না? জি, মহিলা টার্গেট করতাম, কারণ মহিলাদেরকে ভোলাতে খুব সহজ হতো। হ্যাঁ, আবার ভোলাতাম যদি ভোলানোর মতো ছেলে পেতাম। তাহলে আপনারা দেখে বুঝতেন? জি। কিভাবে বুঝতেন যে ওটা টাকা আছে? আমি বুঝতাম না, আমার ওস্তাদ যে আছে আলম, ওরাও বুঝতে পারতো, অথবা এখন আমি নিজেই বুঝতে পারি। কিভাবে বুঝেন, কিভাবে ঠিক করেন? তাকে আমরা একটা মাপ দিই, মাপ বলতে তার শরীর দিকে তাকাই, ভাব সাব বুঝি, যে দেখি না এটা আমাদের আয়ত্তে আসবে, তখন তাকে বলি। আমাকে দেখে কি মনে হচ্ছে আমাকে আপনারা কনভিন্স করতে পারবেন? জি না ভাইয়া, আপনাকে কনভিন্স করা যাবে না। মানে এটা আপনি আমার অনুষ্ঠানে আছেন বলেই কি বলছেন? না ভাইয়া, আপনি যেমন দেখছেন তা আপনি চাইতে ওটা আরো নর্মালি হতে হবে লোকটাকে। আমি কি অ্যাবনর্মাল? জি, আরো অ্যাবনর্মাল হতে হবে। আই এম রিয়েলি সরি, আমি আসলে নিজের নিশ্চয়তার জন্য, নিজের সিকিউরিটির জন্য কোশ্চেন গুলো করছিলাম, নট লাইক দিস, ইটস জাস্ট কিডিং। ওকে, ওই যে তৃতীয় কাজটা করি, করার পরে ওটা এক বেলের উপরে থাকে চেনটা, তো ওটা অনেক কষ্টে আনতে হয়, যেহেতু আমি কথা পারি না, কথা কাজটা জানি না। তখন আনার পর ওরা আমাকে 2000 টাকা দেয়, তো 2000 টাকা আমার হাতে দিতে চায় না। আলম আছে না, আলম 2000 টাকা জাহাঙ্গীরে দেওয়া বলতেছে যে জাহাঙ্গীর তুমি এটা নিয়ে ও ছোট কাকার হাতে দিবা, ও ছোট কাকে তো এই কাজে দিতে চায় না, দেখবা 500 টাকা নোট পেলে ও কাকা এমনি পইটা যাবো গা। তখন আমার ভয় লাগে, আমি বলি যে না ভাই, আমার কাকার আমি চিনি, আপনি আমার চাচু কাছের টাকাটা দেন না, চাচু কাছের টাকাটা দিয়ে আমার খুব মারবো, আর এই কাজে আসতে দিব না। তুই বেশি কথা কইস না। তখন ভাই আমি একটা নতুন গেঞ্জি কিনি 20 টাকা দেয়া, নর্মালি গেঞ্জিটা কিনা আমি পড়ছি, ওইটা মাত্র নাচ করে আসছি। তখন জাহাঙ্গীরে গিয়া কাকা এলাম কিসের টাকা, আলমের লোক গেছিল 2000 টাকা দিছে। তখন আমার কাকা তো নগদ টাকাটা ছিঁড়ে ফেলতে চাইছে 2000। এর আগে তো ছোট চাচু জেনে গিয়েছে যে আপনি ধরনের কাজে জড়িত গিয়েছেন, সেই জন্যই ছোট চাচু ছিঁড়ে ফেলতে চেয়েছিল টাকাটা। দাদি জেনেছে এটা? হ্যাঁ, দাদিও জেনেছে, বাড়ির সবাই জানাজানি করতেছে, বাড়ির সবাই জেনে গেছে যে আপনি ঠক বাটপাড়ির কাজে জড়িত হয়ে গিয়েছেন। জি। তখন আমি রাস্তা থেকে মাত্র বাসায় গেলাম, আমার চাচু চায়ের দোকানে গেল, গিয়া কি শুনো না শুনো জানি না, আসলো আমি বড় চাচির রুমে টিভি দেখতেছি, বড় চাচির রুমে সুপে সুপে ছিল মোটা কাঁচের সবিনতারের বোতল। তো ওই বোতলটা হাতের সামনে আইসে আমার বললো, হ্যাঁ তো মার লগে সম্পর্ক করস, ওরা তো মা লাগেনি, এই সেই। কোন মেয়েটার কথা বলতেছে জানেন ভাইয়া? ওই যে মেয়েটাকে আমি চয়েস করতাম কাজে ঢোকার আগে, ওই মেয়েটার সম্বন্ধে। হ্যাঁ, আমার মায়ের গাঁজা বেচে, তুই এই মেয়েদের পছন্দ করছো, এই নতুন গেঞ্জি ফিন্দা তাং ফাং করস, বাপে করে ভিক্ষা, পুরাই করে ফটো আনি, এই সে পাং করস নি। এই কথাটা শোনার পর আমি মাথা নিচে দেওয়া রাখছি, আমি কাকার সাথে কোনো কথা বলি না। তখন সে কি করলো, ওই কাঁচের বোতলটা নিয়ে আমার মাথায় টাস করে ভেঙে ফেললো। ওইটাই আমার জীবনে প্রথম মাথা ফাটা বলা যায়। আপনার মাথায় বাড়ি দিল কাঁচের বোতল দিয়ে? কাঁচটা ভেঙে যায়, অনেক কাঁচগুলো আমার মাথায় থাকে, কাঁটার ওইখান দেয়া। তখন ভাই রক্তে আমার পুরো শরীর গেঞ্জি গুঞ্জি ভরে যায়। ভরে যাওয়ার পর কাকা নিজেও ভাবতে পারে না যে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যাই হোক, আমাকে ধরা দিয়ে আমার চাস্তো ভাই ডাক্তারের দোকানে নিয়ে যায়। যাই হোক, ডাক্তারের দোকানে নিয়ে আমার সেই সুই দেয়। তারপর আমি সেই ব্যান্ডেজ নিয়ে কাজে যাই। ব্যান্ডেজ নিয়ে আমি যেদিন কাজে গেলাম সেই দিন আমি ধরা খেলাম। এইভাবে আমি গাড়িতে করে আসতেছে আমরা 3 জন, একটা লোক দেখলাম ইয়াং বয়সের ছেলে, তার সাথে মোবাইল, তখন মোবাইল অনেক দাম, তা আমরা তার কাছে মোবাইলটাকে ধরি। তো আমি নামছি, আমি বলতেছি যে না এটা আমি ধরবো না, যেহেতু এক গাড়িতে আসছি, সে তো দেখছে আমাদের 3 জনকে একসাথে, আমি ধরবো না, ওরা জোরাজোরি করতেছে ধরতে হইব। তখন ভাই গুলিস্তান বংশবাজার ওইখানে নামলো ছেলেটা, আমরা নামলাম, নাইমা তাকে জিজ্ঞাসা করছে যে ভাই এমন এমন দোকানটা কই।
আর সে আমার কলা বেচা থাবা ধরছে। ধরার পর ভাইয়া আমার একটা সেলুন দোকানে নিল, নিয়া কোমর থেকে বাইক করে দেয় যে লবণের প্যাকেট। কোথায় নিল আপনাকে? সেলুন দোকানে, তার বন্ধু সেলুন দোকানে বসে মানে ওনাকে বলার সঙ্গে সঙ্গে ধরে ফেলছে আমরা ধরে ফেলছে। ওকে, তখন আমি ছোট কোনো পেস নেই, সে সেলুন দোকানে নিয়ে বসালো, দেখলো আমাদের সাথে লবণ। তো ভাইয়া আমি কি বলবো, আমি তো ফার্স্ট টাইম ধরা খাইছি, আমি বুঝতে পারতেছি না কি করবো না করবো। আমি সুইটটাও দৌড় দিলাম, তো তখন ঘামে আমার পা পিছানো ছিল, জুতা ফেরা ফেলে পা পিছানোর জন্য ধরে খুব মারে ওদের লগে রাস্তার লগে মাথা টাকায়, চেহারা বাচ্চা থাপ্পড় মারে, ঘুষি মারে। তখন এবং এই মারগুলোর বর্ণনা ও যেভাবে দিচ্ছে সেটা আসলে খুবই অল্প বর্ণনা। আপনারা যদি দেখে থাকেন যে রাস্তার মধ্যে যদি এই ধরনের লোককে ধরা হয়, পকেট মার থেকে শুরু করে এই চোর বাটপার যাদেরকে আমরা বলি, এদেরকে যদি ধরা হয় কি নির্মম ভাবে ভয়াবহ ভাবে যে পিটুনিগুলো দেয়া হয়, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ইনহিউম্যানিটি। প্লিজ ডোন্ট ডু দিস। এগুলো করবেন না, আপনারা আইনের হাতে তুলে দিন। হ্যাঁ, আইনের জায়গাটাতে আপনার নিজের জায়গাটাতে মনে হতে পারে যে না, পুলিশের হাতে তুলে দিলে তোরাও 10 টাকা 5 টাকা দিয়ে ছাড়া পেয়ে যাবে, কিন্তু আপনি যেটা করছেন সেটা কি জাস্টিস? আপনি কি ওর ব্যাকগ্রাউন্ডে জানেন? যে অপরাধটা ও করে আজকে আপনার কাছ থেকে শাস্তিটা পাচ্ছে, আপনি কি নিশ্চিত যে শাস্তিটা পেলে ও ঠিক হয়ে যাবে? আপনি কি মেরে ফেলবেন? মেরে ফেলার মতো শাস্তি বা অপরাধ কি সে করেছে? তাহলে আপনি কি কেন তাকে শাস্তি দিতে যাবেন? আপনাকে ওই আইনি সংস্থার হাতেই দিতে হবে, আস্থা নিয়ে দিতে হবে। যদি কাজ নাও হয় তাও তাদের কাছে দিতে হবে, এবং দিতে হবে এই কারণে যে আপনি নিজে থেকে তাকে শাস্তি দিতে পারেন না। এটা আরো ভয়াবহ রকমের অপরাধ। তারপর কি হলো? তখন ভাই আমাকে মাদার রাস্তায় আমাকে মারতাছে। তখন ভাই সবচেয়ে কষ্ট লাগে যে আমার ছেলে অনেক ছোট একটা ছেলে এসে আমাকে একটা লাথি মেরা যায়। তখন আমি মনে মনে ভাবি যে দেখ, এই ছেলেটা আমার চোখের দিক তাকে কথা বলতে পারবে না, সেই ছেলে আজকে আমাকে লাথি মেরা গেল। তখন ভাই যাই হোক, ওই দিন মাইর খাই। ওই মাইরটা খাওয়ার আগে আমি একটা কাজ করে আসি, সেটা গাবতলী থেকে। ওই ছেলেটা কিভাবে বুঝলো যে আপনি তাকে ঠকবাজি করতে যাচ্ছেন? ওই ছেলেটা আগে এটা সম্বন্ধে জেনে গিয়েছিল, যে কারণে সে ধাম করে জিনিসটা করে ফেলেছে। ছেড়ে দেয় আপনাকে শেষ? হ্যাঁ, মারা পর চলে যা দূর দে। আপনার যে অবস্থা, শরীরের অবস্থা, আপনাকে তো দুটো থাপ্পড় মারলে তো আপনি তো শেষ ওখানে। ভাইয়া এটা তো কিছু না, আমি যাই মার খেয়েছি আমার মনে হয় না আমি বাঁচমু। এরপরও আপনি মার খেয়েছেন? খুব মার খেয়েছি। এরপরও আপনি ধরা খেয়েছেন? কয়বার ধরা খেয়েছেন আপনি? ভাইয়া আমি অনেকবার ধরা খাইছি। আমাকে কখনো কোথাও মাইরা অজ্ঞান করতে নেই ভাইয়া। আমার কাছে আমি বোর্ডিং এ থাকি, তখন আস্তে আস্তে এই কাজটা আমি সম্পূর্ণ শিক্ষা যাই। তখন যাই হোক ভাইয়া, এই কাজে আমি যখন একেবারে পুরোপুরি ঢুকে গেলাম, যে সম্বন্ধে আমি জানি এটা আমার পুরো পার্সোনালি হয়ে গেছে, তখন আমি কুমিল্লা কাজে যাই একদিন। ওটা ছিল দ্বিতীয় রোজা রমজান মাসের, আমার সম্পূর্ণ মনে আছে। তো আমি কুমিল্লা কাজে যাওয়ার পর কুমিল্লা মেডিকেলে যাই, ওখান থেকে একজনকে ধরি। তো ওরা ছিল 2 মহিলা, তাদেরকে আমরা পুরো বাইনে ফেলে দিই। ফেলে দেওয়ার পর তাদের কাছে কিছু থাকে না, তো আমার নগদ টাকার উদ্দেশ্য পাই যে তাদের বাসায় টাকা আছে। তো আমরা তখন বলি যে আপনি কি টাকা এনে দিতে পারবেন? বলে যে হ্যাঁ, বাসা থেকে টাকা এনে দিতে পারবো। তা কাউকে বলবেন না, তারা মাথা থুয়া কসম কাটে যে না কাউকে বলবো না, টাকা এনে দিব। তার 2 বোন, এক বোন আমার সাথে থাকে, আরেক বোন যায় বাসায় টাকা আনতে। টাকা আনতে গিয়ে তার হাজবেন্ড কে সাথে নিয়ে আসে, আর তার হাজবেন্ড কে দেখে আমার সাথে 2 কাইটা যায়, কিন্তু অথচ আমি কাটতে পারি না, আর আমাকে ইশারাও দেয়নি। তখন আমি যখন দূরে থেকে দেখছি যে তার হাজবেন্ড সাথে আসছে, তখন আমি কাইটা যাইতে চাই, কিন্তু মহিলার জন্য পারি না। যে মহিলা বলে দাদা, ওই যে আমার বোন জামাই আইসে, টাকা নিয়েছি, তোর টাকা দিব, আমরা মাল লয়ে যাও, তুই ডলার কিন দিকে, তুই দাদা। আমি তখন দৌড় দিই, দৌড় দেওয়ার পর আমি একটা রানিং অটো তুইটা যাই। তখন কিছু অক্ষোভের ছেলেরা আমাকে দেখে যে আমি রানিং দৌড় দিচ্ছি, আর ওই মহিলাটা তখন চিৎকার দেয় যে চোর চোর, আমার চেন চুরি করে নিয়ে যাচ্ছে। এই চিৎকার দেওয়ার পর ভাইয়া আমাকে অটোটা নামায় দেয় যে রানিং অটো তো জায়গা নেই, তুমি উঠতে পারবা না, নামো। আমি নেমা ভাইয়া চিনি না একটা চিপাতে দৌড় দিই, বিলে খুব পানি, মানে হাঁটু পর্যন্ত পানি, খুব বড়। তখন আমি দৌড়াইতে আমার পিছে ওই ওয়ার্কশপে ছেলেরা দৌড়াইতেছে। তো দৌড়াইতে আমি প্রায় পার হয়ে গেছিলাম। যখন পানিতে গেলাম গা, আমি আর দৌড়ে দিতে পারি না, আমি পুরা জায়গা আর ওই ছেলে আমার ধরে যে কোনো কথা নেই, ধাক্কা দিয়ে সে পানিতে ফেলে, আটু পর্যন্ত পানি ভাইয়া, তার সাথে প্যাক মাটি। ওই পানিতে ফেলা আমাকে যেভাবে পাতাছে, লাত্তি দিতেছে, ঘুষি দিতেছে, এমনকি ওই পানিতে ঝাইতে যেতে রাখতেছে। আমি সেই পানি খেতেছি, কেদা পানি খেতেছি, আমার কানে কেদা বালু ঢুকা এক হয়ে গেছে ভাই। এখন আমার কানের সমস্যা। ওইখান থেকে উঠার পর আমার যে কুমোদ লবণটা ছিল ওইটা আমি একটা পুষ্কিন দিয়ে ফেলা দিই। তখন আমার নেওয়ার পর জিজ্ঞাসা করে তুই দৌড় দিই কা? চেন চুরি করছো? চেন কই? আমি কি ভাই আমি তো চেন চুরি করি নাই। সে আমি দৌড় দিছি এই ভয়ে যে এই মহিলা হিরোইনের ব্যবসা করতো, এই মহিলার সাথে আমার সম্পর্ক ছিল। সে আমাকে বলে যে তোদের একটা পোটা দিম, তুই রাস্তা পার করে দিলে তো আমি 500 টাকা দিব। কিন্তু ভাইয়া আমি রাজি না হওয়াতে আমি আমাদের সে চোর করে ধরা দিতে চাই, তার জন্য আমি ভয়ে দৌড় দিই। আর দৌড় দেওয়াতে সে আমার চোর করে ধরে আর বলে আর আপনি আমার ধরে আমাদের হয়তো তুই আমাদেরকে বলতি এই ঘটনা, তুই দৌড় দিলি কা? তখন ভাইয়া তারা ওই মহিলাটাকে একটা ঘরে ঢুকিয়ে মহিলা দিয়ে চেক করে, হিরোইন পায় না, আমার সাথেও কিছু পায় না। আমার সাথে একটা ধাক্কা নুকে সেট ছিল, ওটা নিয়ে যায় আর ওই মহিলাটাকে 5000 টাকা জরিমানা করে আর আমাকে ছেড়ে দেয়। আমি যখন খুলনা কাজে যাই, খুলনা কাজে যাওয়ার পর ওই মহিলা থেকে আমি আগেবার জিনিস নিয়ে আইছি, তখন সে ছিল বোরকা পরা। এখন যে আমরা গেছি এটা আপনি চিনবেন, খুলনা বড়া বাজার মহিলা কলেজের সামনে।
বউকা সারা তার সাথে জিনিস দেখে তাকে ধরলাম, ধরার সাথে সাথে সে বললো যে হ্যাঁ তোমাকে বিক্রি করে দেবো, তোমাকে বিক্রি করে দেবো, তো আমার কাগজপত্রটি আমি কলেজে দিয়ে আসি, সেবা কলেজে চাকরি করতো, তো দিয়ে আসি। এই কথা বলে আমরা না ভাবতে পারি নাই। তা আমার সাথে একজন কাইটা যায়, যে দেখতেছে লোক আইতেছে, কাইটা যায়, আর মহিলা কিছু টিচার সাথে করে নিয়ে আসে। আইসা আমি আর ওইদিকে খেয়াল করি না, আমি পিছনে তাকে দিই যে আমার ওস্তাদে জানি কি বলতেছে ইশারাতে, ওইদিকে তাকাইতে থাকি মহিলা এসে বলেছে স্যার এই যে এই ছেলে, আমাকে ধরে মহিলা কলেজে নিল, নিয়ে অনেক মারলো, এমন মাল ভাই, মানে আপনার যে খাইছে সে জানে, যে দেখছে সে আফসোস করবে। কাঁচা ঠাল আছে না কুলমি ঠাল, আমাকে পিঠা ভেঙে ফেলছে ওই ঠাল, যে যেখান দিয়ে পাশে ঘুষি, রাতে আমার ঠোঁট কেটে রক্ত পড়তেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে। কি বলবো, আমি এত মার খেয়েছি, আমি কোনোখানে অজ্ঞান হইনি। তখন দেখলাম যে আমার সে যে ওস্তাদ ইশারা দিল, ও ফোনে কথা বলতেছে কারিবাজের সাথে, আমার সাথে আমার সঙ্গের জনের সাথে, যে তুমি চলে যাও, এখানে রহিমদের ধরে ফেলছে। ও চলে গেছে, কিন্তু ওদের যে কথা বলছে ওদের মাইন্ড করে ওরাও ধরে ফেলছে। ধরে ফেলার পর ভাই দুইজনের মার কি ওরে আলাদা নিছে, আমার আলাদা নিছে, আমার ক্যাশ রুমে নিয়ে পিটাচ্ছে, যে যেভাবে বাড়তেছে ঘুষি রাতে, বড় মানুষের ঘুষি রাতে কেমন আমি জানি। আমাকে কোনোখানে অজ্ঞান করতে পারেন, আমি সেন্সিটিভ হই নাই কোনোখানে মার খেয়া। এখন আমাকে কাঁচা করে ঠাল দিয়া পিটাইতে কুড়ি গাছের ডাল, জি ডাল দিয়ে পিটাইতে অজ্ঞান করে দিয়েছে। আমি অজ্ঞান হয়ে গেছি গা। তারপরে আমার বাণী কয় কি, মানে ওরা যে কি যেন বললো আমি শুনতে পারলাম না। এতটুকু আমি বুঝতে পারছি যে আমি নাকি ভ্যাংসামি দোষী, এই কথাটা বললো একজনে। বুঝলে সেই এত মোটা একটা লাঠি, ঠাল, কাঁচা ঠাল, ওটা দিয়ে পায়ে পাতা বাইছে একটা জোরে বাড়ি মারলো, ঠাটা ভেঙে গেল, আর আমি এসে অজ্ঞানের থেকে চিক্কু দিয়ে উঠলাম। খুব পেটানোর পর দুজনেরই আমাদের সাথে মোবাইল ছিল, মোবাইল সেট, ওটা দেখা দিল। দেখা দেওয়ার পর আমাদের পুলিশ খবর দেয়, ভোলা থানা পুলিশের এরিয়ার ভিতরে পড়ে নেই, ওইটা পুলিশ এসে ফিরা যায়। আমাদেরকে রাস্তার ভিতরে আমাদের গায়ের শার্ট খুলা, শুধু প্যান্ট পরা, আমাদের পিছিয়ে হাত বেঁধে রাস্তার মাঝে রাখছে। রাখার পর কেউ এসে মোবাইল ছবি তুলতেছে, সে কেউ এসে অন্য কথা কয়, আবার স্টুডেন্ট এসে ক্ষিপ্ত হইতেছে আমাদের মারবো। তখন পুলিশ আসে, পুলিশ আসার পর কয় না আপনাকে গায়ে। কত সালে এটা? এটা 2.5 বছর আগের ঘটনা। আরো 2.5 বছর আগের ঘটনা। কত নম্বর মার্চ ছিল এটা? কত নম্বর পিটুনি ছিল আপনার জীবনে? এটা ভাই আমার জীবনে 5 নম্বর পিটুনি। এটা আপনার জীবনে 5 নম্বর পিটুনি। তার মানে প্রথম যে পিটুনি খেলেন, যদি পিটুনি আপনাকে এই পথ থেকে সরাতে পারতো তাহলে আপনি আগে এখান থেকে সরে যেতেন। এটা আপনার 5 নম্বর পিটুনি। তার মানে আপনি একদম মৃত্যুর দুয়ারে চলে গিয়েছেন। যে মানুষটা আপনি অজ্ঞান হন না, সেটাও 2.5 বছর আগে হয়েছে। আপনি স্টিল এই বিজনেসের সাথে জড়িত আছেন। তার মানে আপনি ওই পিটুনি খাওয়ার পরেও আপনাদের কোনো ধরনের কোনো আক্কেল জ্ঞান বা যেটা বলে যে কোনো ধরনের ওখান থেকে সরে আসা, সেটা হয়নি। হয়েছিল। জি। প্রশ্ন হচ্ছে প্রিয় শ্রোতা, কি কারণে হয়েছিল এবং কেন হয়েছিল? আমরা সেই জায়গাগুলোতে আসবো। কেন ও এখনো আজ থেকে 3 দিন আগে বা 4 দিন আগে এরকম একটা টোপ ফেলে আরেকজনের সাথে প্রতারণা করেছে? এই যে পিটুনিগুলো আমরা সোসাইটির মানুষগুলো দেই, পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে এই ছেলেগুলো, যাদের মধ্যে অসম্ভব রকমের প্রতিভা আছে দেশকে এগিয়ে নেয়ার, সমাজকে এগিয়ে নেয়ার, পরিবারকে এগিয়ে নেয়ার, তারা এই ধরনের অন্যায় এবং লোক ঠকানোর মতো জঘন্য এবং নিন্দিত কাজে নিজেদেরকে নিযুক্ত করেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে, এবং একইভাবে লোকজনের কাছে পিটুনি খেয়ে নিজের জীবনের সমস্ত রিস্কটা নিয়ে আমাদের কাছে, আমাদের এই সোসাইটিতে মানে একদম নোংরা ভাবে বেঁচে থাকা। এটার জন্য কি শুধুমাত্র এককভাবে আব্দুর রহিম দায়ী? প্রশ্ন হচ্ছে এইটাই। যারা আজকে ফেসবুকে ওর কথাটা শুনে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করছেন, ছিছি বলছেন, তুই তুকারি করছেন, থুতু ছিটাচ্ছেন, তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন এইভাবে যদি ওদেরকে সমালোচনা করা হয়, যদি ওদেরকে নেগলিজেন্সি করা হয়, যদি ওদেরকে পেটানো হয়, যদি আমি জানি যে ওকে যদি ছেড়ে দিই এখন স্টুডিও থেকে, আপনারা যারা ওকে গালমন্দ করছেন তারা ওকে আবার পেটাবেন, এই পেটালেই কি আব্দুর রহিমরা ঠিক হয়ে যাবে? ঠিক হবে না। ঠিক হবে না বলেই আমরা এখনো পথে ঘাটে মাঠে এই ধরনের অপ্রীতিকর দৃশ্য চোখে দেখি, যে একটা ছেলেকে পেটানো হচ্ছে, কি অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। প্রিয় শ্রোতা, আমাদের কাজ করতে হবে স্কুলিং এর জায়গাটাতে, বিবেকের জায়গাটাতে। যে বিবেকের তাড়নায় আব্দুর রহিম আজকে এই সত্যের আসনে বসে নিজের জীবনের যেটাকে পুঁজি করে সে বেঁচে আছে, সেই কথাগুলো সে ফাঁস করে দিয়ে যাচ্ছে সবার কাছে, যাতে আপনি প্রতারণার ফাঁদে না পড়েন। এই বিবেকটাকে জাগাতে হবে। আর আব্দুর রহিমদের এই বিবেকটাকে জাগানোর জন্য আমি মনে করি আমাদের কিছু কন্ট্রিবিউশন আছে, আমাদের কিছু ভালো কাজ আছে। সেই ভালো কাজগুলো যদি আমরা করি, তাহলেই আমরা এদের হাত থেকে বা সেই নিয়মের হাত থেকে আমরা বাঁচতে পারবো। আমরা ছোট্ট একটু বিরতি নিতে চাই। ঠিক রাত 1টার যে টাইম চেক, সেই সময়টাতে আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। আপনারা যদি ওকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আমরা আরেকটি SMS পোলের মুখোমুখি করতে চাই এ পর্যায়ে আপনাদের সবাইকে। এখন পর্যন্ত যারা ওকে শুনে বিশ্বাস করতে পারেননি তারা লিখবেন নো, এবং যারা মনে করছেন ও যেটা বলছে সবটুকু সত্য তারা লিখবেন ইয়েস। লেখার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221
নম্বরে। ঠিক রাত 1টায় ফিরে আসছি, সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সময় এখন রাত 1টা এবং আপনারা সবাই শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। মানুষ শব্দটার সাথে বিবেক শব্দটা জড়িত, কারণ পৃথিবীর অন্যান্য প্রাণীদের মধ্যে প্রাণী হিসেবে যারা দুনিয়াতে আছে তারা বিবেকবোধের জায়গাটি থেকে সম্পূর্ণ উন্মুক্ত। তাদের বিবেকবোধ থাকুক কিংবা না থাকুক, পৃথিবীর একটা মাত্র প্রাণীর মধ্যে বিবেক থাকতেই হবে, সেটা হচ্ছে মানুষ। সে যদি দাবি করে নিজেকে যে আমি মানুষ, তাহলে তার মধ্যে অবশ্যই বিবেক থাকতে হবে। আর বিবেক হচ্ছে এমন একটি জিনিস যেটা তার মানবিকতাকে জাগ্রত রাখে। সেই জায়গাটি থেকে সে সমাজে কোনো অন্যায় অত্যাচার করবে না, সেই জায়গাটি থেকে সে পরোপকারী হবে, সেই জায়গাটি থেকে সে এমন কাজ করবে যেটার দ্বারা তার আত্মা তৃপ্তি পাবে, শান্ত হবে। কিন্তু আমরা দেখে থাকি আমাদের এই বিবেকবোধের জায়গাটি অনেক সময় ভোতা, যে কারণে সমাজে অনেক অন্যায়, পারিবারিক অন্যায়, অনেক ধরনের অত্যাচার এবং চারপাশে যে দাঙ্গা কলহ, সেটার পেছনের অন্যতম কারণ হচ্ছে আমাদের বিবেকবোধের জায়গাটি ঘুমন্ত থাকা। আমরা প্রিয় শ্রোতা ঠিক এই অসাধারণ শক্তিশালী জায়গাটি নিয়ে কাজ করছি এবং যে অনুষ্ঠানটি কাজ করছে তার নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। যে এই ভুল, এই অপরাধ আপনাকে কতটুকু শাস্তি দিয়েছে এবং আপনার মতো অপরাধ এবং ভুল যেন কেউ কখনো না করে। তাহলে আসুন যাহা বলিব সত্য বলিবতে আপনি আসতে পারেন। আসার জন্য নিয়মটি হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমরা এই পর্যায়ে জেনে নেব SMS পোলের রেজাল্ট। কম্পিউটার কি বলছে চলুন, কত শতাংশ মানুষ এটাকে বিলিভ করছে এবং কত শতাংশ মানুষ এটাকে বিলিভ করছে না। Yes, 95%. No, 3%. No comments, 2%. প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে যে 95% ইয়েস, 95% হচ্ছে ইয়েস, 3% হচ্ছে নো এবং 2% হচ্ছে নো কমেন্টস। অনেক ধন্যবাদ। আমি ফিরি আব্দুর রহিম আপনার কাছে। আপনি বলছিলেন যে 5 বারের পিটুনি, এই পিটুনির পরে আপনাদের সাথে কি করা হলো? তারপর ভোতা থানা পুলিশ চলে যায়, সোনাডাঙ্গা থানা পুলিশ আসে। ভাই সেদিন শীতের দিন ছিল, পুলিশ একজন আমার ভোট জুতা দিয়ে আমার পায়ে যে পাতা মারে, এত জোরে একটা পাতা মারে ভাই, আমার ভোতার যে আঙ্গুলের নোকটা পুরাটা কালা হয়ে যায়, রক্ত জমে। আপনি যখন ওই পিটুনিগুলো খাচ্ছিলেন ওই মোমেন্টে আপনার কি মনে পড়ছিল? ভাই কিচ্ছু মনে পড়ছে না। আমি আমি কি বাঁচবো, আমি কি ছাড়া পাবো, আমি শুধু চিক করে দিচ্ছি, আমার কিচ্ছু খেয়ে আসছে না। আমি শুধু দেখছি যে এখান থেকে মারছে, এখান থেকে মারছে, শুধু মার খাচ্ছি, কিচ্ছু করা ছিল। ওই সময়টা তো মনে হতো না যে বেঁচে থাকাটা অনেক সুন্দর, বেঁচে থাকা দরকার, যদি বেঁচে থাকতে পারতাম, যদি ছাড়া পেতাম? পরিস্থিতির শিকার, কিভাবে পারবো? আমি যখন এই মালটি খাবো ভাই, এটা তো পাবলিকে মারবো। যখন আমি থানায় নেয় তখন দেখেন পুলিশে কি অত্যাচারটা করে। তার টর্চারটা হলো এমন, প্রথমে তো আমাকে ওই পাড়া দিল একজনে, তারপরে নিয়ে দুইজন আমাকে 2 হাত ধরলো। আমার ওস্তাদ আমার সাথে ভাইয়া মোটা, কিন্তু ভাইয়া ওকে দিল 5টা বাড়ি। আমি যে এত চিকনা চাকনা ছেলে মানুষ, ছোট, আমাকে দুইজনে 2 হাত ধরে আমার পিছনে নিম্নে গুনে গুনে 20টা বাড়ি মারছে পুলিশে। তো ও তাদের হাতে লাঠি কেমন জানে রে। তারপরে ভাইয়া ওই সময় মারলো, তারপরে আবার রাইতে ডাকলো, ঢেকে তাদের লোহার একটা ব্যাট, ওটা দিয়ে আমার 8 হতে পিটালো। আলমকে মানে আমার ওস্তাদ ওকে দিচ্ছে 2টা বাড়ি, আমাকে দিচ্ছে 10টা বাড়ি। আশ্চর্য, তাকে বেশি নামে আমাকে বেশি মারছে। ওটাও গেল সকালে চান করার আগে ভাইয়া আমাকে হ্যান্ডকাপ লাগায়, 2 হাতে পায়ে আঁঠুর মধ্যে বাঁশ ঢুকায় 2 টেবিলে ঝুলা মুখে ভেতরে কাপড় বাঁধে, কাপড় ভেতরে 2 পায়ে পাতা পেয়েছে ভাইয়া, খুব টর্চার করে। আমি মানে আল্লাহ, শুধু আল্লাহ ডাকতাছি, আল্লাহ ডাকা মানে ভাইয়া আমার মনে হইতাছে যদি আমাদের আর একটা বাড়ি মারে পায়ে পাতা ভাইয়া, আমি মনে মরে যাবো, আমি আর বেঁচে থাকবো না। আমার মনে আমার এই খুলনা থেকে আমার লাস্ট অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা নিতে হইব ভাইয়া, আমি আর কাউকে দেখতে পারবো না। তখন ভাইয়া আমার মনে হয় ডাকটা আমার আল্লাহ শুনছে ভাইয়া, ওই বাড়িটা আমার আর মারে নাই। না মারাতে ভাইয়া আমার নামাইছে, আমি নিজে পায়ে দাঁড়াইতে পারতাছি না। যখন আমার বাড়ি মাথা আমার মাথা চিরি খেয়ে যাইতেছে, তখন কি করবো, চোখে কাপড় মুখে কাপড় বেঁধে নিছে। তখন ভাইয়া তারা আমাকে চালান করে দেয়, চালান করার আগে হাসপাতালে নেয়, মেডিকেল কোর্টে নেয়। কোর্টে নেওয়ার পর আপনার জীবনে প্রথম জেল খাটা এটা? না ভাইয়া, প্রথম জেল খাটা কুমিল্লা জেল খাটি। আমি ওই মহিলার কাছ থেকে এমন আগে নিয়ে আসি, আবার করতে যে আরেক মহিলার সাথে কথা বলতেছি এমন, ওই মহিলা এসে আমার ধরে ধরে আমার বান্দা পিটে। কয় মাস জেল খাটেছিলেন কুমিল্লাতে? ওইখানে আমি 1 মাস 1 সপ্তাহ জেল খাটি। খাটার পর আপনি ছাড়া পান। এটা আপনার জীবনের দ্বিতীয় জেল ছিল? জি ভাইয়া। আজ থেকে 2.5 বছর আগে। হ্যাঁ, সে প্রসঙ্গে আসি। তারপর ভাইয়া
এইখানে আমি থানায় দেওয়ার পর মেডিকেল চেক আপ করায়, তারা প্রেসক্রিপশন নেয়, ওষুধ নেয় কিছু সরকারি ভাবে। আমি ভাবতাছি যে নিয়ে আবার বুঝি টর্চার করবো। তখন আমি গাড়িতে বসে বসে বলতেছি যে আল্লাহ, আমার যদি এবার নিয়ে টর্চার করে আমার আর বাচ্চা রাখা যাইব না, আমাকে মরেই যাবো আমি। এমন পরিস্থিতিতে আল্লাহ রহমতে ভাইয়া তারা আর আমার টর্চার করে নাই, থানায় নেয় নাই, ওইখান থেকে আমাদের চালান করে দেয়। আমরা যেখানে যাই আমাদের বেঁধে ওষুধ দেয়, ওষুধ খাইয়া ভাইয়া আমরা 1 সপ্তাহ ভিতর আবার ছাড়া পাওয়া যায়। এখানে ছাড়া পান কিভাবে? জামিনটা কে নেয়? জামিনটা নেয় ওই যে ওস্তাদ, তার বউ আর তাদের লোক। মানে তার ওয়াইফ পর্যন্ত এই নেটওয়ার্কের সাথে জড়িত? তার ওয়াইফ নেটওয়ার্কের সাথে জড়িত না, তার ওয়াইফ জানে যে তার স্বামী এমন। কি হলো? তারা পর ভাইয়া আসি, তখন এই মার খেয়ে আমি এক সময় সিদ্ধান্ত নিই ভাইয়া যে আমি কাজটা ছেড়েই দেবো। এই মার খাওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেন? জি, যে আমি যেহেতু বাঁচবো না এই মারে খেয়ে, কোথায় কখন কিভাবে লাশ হয়ে পড়ে থাকি, কে মেরে ফেলে দেয়, আমার ফ্যামিলি আমার লাশ পাবে না, এই সব কথা চিন্তা করে। আবার আমার আব্বু আছে, আমার আব্বুকে কে দেখবে আমার যদি কিছু হয়ে যায়, তার চিন্তা করে ভাই আমি কাজটা ছেড়ে দেওয়ার চিন্তা করে আমি 2.5 মাস বসে থাকি। কি হবে ভাইয়া, আমার তো খাবার নাই, আমি হোটেলে খাইতাম, তখন আমার কাছে টাকা না থাকতো, আমার না খাওয়া থাকতো। এমন দিন গেছে ভাইয়া, আমি কাছে যদি না যেতাম বা কাজ না হতো, আমার একদিনে যদি ভাইয়া 1 বেলা খেতাম, আমি 2 বেলা না খাওয়া থাকতাম। তখন আমি বাধ্য হয়ে মানুষের কাছ থেকে টাকা ঋণ করতাম। আমি একটা ঋণের মাঝে জড়ে আছি। এই সময়টা 2.5 মাস, এই 2.5 মাস আপনি সৎভাবে কোনো কাজের চেষ্টা করেছেন? ভাইয়া সৎভাবে কাজের চেষ্টা করি না ভাইয়া। এর আগে আরেকটা কথা আছে, আমি যেটা মিস করে গেছি, এই কাজে নামার আগে ভাইয়া আমি 1 সপ্তাহ রিক্সা চালাই। আচ্ছা, রিক্সা চালানোর সময় তো আমি রিক্সা চাইতে আমি একটা চোরে খপ্পরে পড়ে যাই, চোরে আমার রিক্সাটা নিয়ে যেতে চাই। তো ওই রিক্সাটা যেমনি হোক আমি দৌড়াই গিয়া ধরে উদ্ধার করি, তারপর রিক্সা মহাজন আমার রিক্সা দেয় না। আর এই কাজের পর যখন আমি বসে থাকি যে আমি কোনো কাজের চেষ্টা করুন ভাইয়া, এখান থেকে আমি যে ঋণ হয়ে গেছি না, আমার সব কিসের ঋণে জড়ান এই সময়টাতে? এই সময়টাতে ভাইয়া আমি যে বসে থাকি, আমার একটা পকেট খরচ থাকে, তখন ভাইয়া ওই যে আমি ট্যাবলেট খাই, মদ খাই। ট্যাবলেট এবং মদ খাওয়াটা কখন শুরু হয় আপনার জীবনে? আমার এই কাজে নামার পর। এই কাজে নামার পর থেকে আপনি এটা শুরু করেন? জি ভাই। কি আপনাকে দিল? শুরুটা করলাম ভাইয়া, আমার সাথে দেখতাম যে কিছু লোক আছে ট্যাবলেট খায়, মাতামি করে, তা ওর সাথে আমি আস্তে আস্তে জড়িত হই। আমার এক ফ্রেন্ডের সাথে, ওর সাথে জড়িত হওয়ার পর ও আনে খায়, তো বলে যে খায়া দেখ না। আমি কি খেলে কি হয়েছে, খায়া দেখ পিনিক হইব। আমি কি নেশা কি হইব? পিনিক। হ্যাঁ, নেশাকে বলা হয় পিনিক। ওকে, হ্যাঁ পিনিক হবে। আচ্ছা খাই। ওই যে দেখতে খায়া ঘুমাইতাম না ভাইয়া, আমার কোনো হুশ থাকতো না, লাগে একটা মরা লাশ, মানে কেমন হয়ে গেল মনে খবর পাওয়া যাবো না, এতটা অসুস্থ, মানে অসুস্থ বলতে এত অজ্ঞানের মতো থাকে। পরের দিন সকালে ঘুম ভাঙতো, খুব দেরি করে ঘুম ভাঙতো। ভাঙার পর আমি ওই দিনে কি করছি না করছি আমি পরের দিন তা বলতে পারবো না। এই পরের দিন শুনতাম হুশ হওয়ার পর যে আমি নাকি হেমুকরে মারছি, হেমুকরে গেলাইছি। ট্যাবলেট খেয়ে আমি ভাইয়া একদিন একজনের কাছ থেকে 5,000 টাকা। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম যে যখন আপনি এই ধরনের ঠকবাজির সাথে জড়িয়ে গেলেন, সাইমultaneously ওই সময়টাতেও আপনি এই ধরনের নেশার সাথেও জড়িয়ে গেছেন। জি ভাইয়া। অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে প্রিয় শ্রোতা, আমরা যতগুলো স্টোরি এখানে এভাবে রিভিল করেছি, প্রত্যেকটা স্টোরির ক্ষেত্রে আমরা দেখেছি যারা সাধারণত এই ধরনের কাজের সাথে জড়িত হন, তাদেরকে ওই গ্রুপ থেকে এই নেশার সাথে জড়িয়ে ফেলা হয়। এই ধরনের নেশার সাথে জড়িয়ে ফেললে তাদের ইন্টারেস্টটা হচ্ছে যাতে কোনোভাবেই এই ধরনের কাজ থেকে তারা বের হয়ে যেতে না পারে, কারণ এই নেশার টাকা জোগাড় করতে হলে তাকে অবশ্যই এই পথেই কাজ করতে হবে। এই বিপথে কাজ না করলে সে যে পরিমাণ নেশা নিচ্ছে সেই নেশা সে নিতে পারবে না। সে কিন্তু চেষ্টা করেছিল 2.5 মাস বসে বসে থেকে, সে যেভাবেই হোক এই পথটা থেকে দূরে থাকার চেষ্টা করেছে, কিন্তু সে ঋণের দায়ে জর্জরিত, কারণ 2.5 মাসে তার প্রচুর ঋণ হয়েছে, তার নেশা করতে হতো এবং তার অন্যান্য যে কাজগুলো, সে হোটেল থেকে খাবারটা কিনে খেত, সেটার টাকা পর্যন্ত সে পাচ্ছে না। রিক্সা চালাবে তারও কোনো উপায় নেই, কারণ মহাজন তাকে রিক্সা দেবে না। এবং তার শারীরিক যে অবস্থা, প্রিয় শ্রোতা, আপনারা যদি ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন ওর দ্বারা কোনো হার্ডওয়ার্ক বা কঠিন পরিশ্রম সেটা সম্ভব না, কারণ নেশা ওকে একেবারেই জর্জরিত করে ফেলেছে। তাহলে এই ছেলেটি ঋণের জায়গাটা থেকে বের হবে কিভাবে? আমরা ফিরতে চাই আবার আব্দুর রহিমের কাছে। আপনি যেটা বলছিলেন যে আপনি 2.5 মাস বসেছিলেন এবং আপনি দেনার দায়ে জর্জরিত, কি পরিমাণ টাকা ওই মুহূর্তে আপনার ঋণ ছিল? ভাইয়া আমার ঋণটা এমভাবে ছড়িয়েছে যে আমি একজনের কাছ থেকে আমি টাকা আনি 10,000 টাকা, তাকে আমার সপ্তাহে 3,600 টাকা, তাই শুধু সুদের টাকা দিতে হতো, লাভের টাকা, মানে শুধু চক্রবৃদ্ধি যে সুদ, জি সেটা দিতে হতো। জি, তা মাসিক হিসেবে পড়তে গেলে এই টাকাটা 12,000-এর বেশি দাঁড়াইতেছে। এটা তো মানে একদম ভয়াবহ গলা কাটা ঋণ। হ্যাঁ, গলা কাটা ঋণ না ভাইয়া। তো এই টাকা মানে এমন ভাবে মানে এর কাছ থেকে এর কাছে এনে দিছি, এই সুদের টাকা দিয়ে দিলাম, তো এর কাছে সেই চালানটা দিল, আবার আরেকজনের কাছে আমি টাকা ঋণ হয়ে গেলাম। এইভাবে ভাই আমি
একজনের কাছ থেকে ঋণ করে আরেকজনকে ঋণ পরিশোধ আরেকজনের করছেন। মানে সুদের টাকা দিয়ে শোধ করলাম, কিন্তু তারও চালানে 10,000 টাকা দিত, আর যার কাছ থেকে আমি ঋণ করে সুদের টাকা শোধ করলাম তার কাছে আমার আবার নতুন করে সুদের টাকা দিলাম, আবার ঋণ হইলাম। এভাবে আমার ঋণটা সরা যায় ভাইয়া। এমন করে আমি এই পর্যন্ত ভাইয়া কমসে কম 2 লাখ টাকা আমি এই পর্যন্ত তাদেরকে 8 থেকে 10 লাখ টাকা দিছি। তারপরও আমি তাদের কিছু লোকের কাছে এখনো আমি প্রায় 4-5 জনের কাছে 2 লাখ টাকার মতো ঋণ আছি। আপনি 2 লাখ টাকার এগেইনস্টে আপনি 10 লাখ টাকার মতো দিয়ে দিয়েছি। তারপরও আপনি 2 লাখ টাকার মতো ঋণ আছেন। জি ভাইয়া। এটা কত পার্সেন্ট, কত হারে ঋণ? এত বেশি ভাইয়া কেন? দেখে 1000 টাকা সপ্তাহে 100 টাকা চায়। আচ্ছা, যদি আপনি না দিতে পারেন তাহলে পরবর্তী সপ্তাহে 1100 টাকার ঋণ দিতে হবে। 1100 টাকা থেকে 1200 টাকা দিতে হবে, তার সপ্তাহে 1300 টাকা দিতে হবে। পরবর্তী সপ্তাহে আপনাকে 1000 টাকার জন্য 200 টাকা দিতে হচ্ছে। এইভাবে বাড়তে 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 মাস শেষে যদি 1000 টাকায় ওকে 400 টাকা দিতে হয় বা 500 টাকা দিতে হয়, ওটা যদি পরিশোধ করতে না পারে তাহলে পরবর্তী মাসে কিন্তু আবার এই সুদটা কিন্তু মূলের সাথে যুক্ত হয়ে যাবে। কারণ 1000 টাকার এগেইনস্টে সে ঋণ শোধ করবে না, তখন ঋণ শোধ করবে সে 1500 টাকার এগেইনস্টে। এই যে চক্র বৃদ্ধি হারে জিনিসটা যেটা বাড়ছে, এটা বাড়তে বাড়তে একসময় ইনফিনিটি লেভেল চলে যায়। এবং এটাই হয়েছে ওর ক্ষেত্রে, যে ও 2 লাখ টাকা ঋণের এগেইনস্টে 8 লাখ টাকা দিয়েও এখন পর্যন্ত 2 লাখ টাকা থেকে মুক্তি পায়নি। তারপর কি হলো? তারপর ভাইয়া এইভাবে দিনটা ছড়া যায়। ছড়ানোর পর যখন ভাইয়া আমি ঋণের চাপে পড়ে যাই, তখন আমি যার সাথে কাজ করি তার সাথে আমার এলাকার সাথে আমার পালাতে হয়, আমি পালিয়ে যাই। আপনি ঋণ করে কি করতেন? এই নেশাগুলো করতেন? জি ভাই, ওই যে আমি বসেছিলাম, আমার খাওয়া দাওয়া চাই দিত, তখন এবং বললাম যারা নেশা করে তাদের কাছ থেকে যত ইচ্ছা আপনি নিতে পারেন। কারণ নেশা এমন জিনিস, ওখানে যদি বলে যে 1 লাখ টাকার জিনিসটা আপনাকে 50,000 টাকা দিতে হবে 1 সপ্তাহের জন্য, সে শরীরের অত্যাচার সহ্য করতে না পেরে সে সেটা করবে। আমার সামনে ভাইয়া ইয়াবা, যেটা বলে ইয়াবা ট্যাবলেট, ইয়াবা আমার ঘরে বসে আমি যে মেয়ের সাথে সম্পর্ক করি তার 2টা সৎ মামা, তার সেই মামারা আমার ঘরে বসে আমার সামনে ইয়াবা ট্যাবলেট খাইছে, অথচ আমি খাই নাই। আমার ঘরে নিয়ে চাকু থুইছে, চা পাটি থুইছে, ছুরি থুইছে, কিন্তু অথচ আমি ওইটি ধরি নাই। আমি কখনো ওই দেয়নি জানি। কিন্তু এক সময় ইচ্ছা জাগলো, যখন আমি নিজে ত্যক্ত হয়ে গেলাম আর পারতাছি না এই ঋণের চাপে, তখন আমার এমন সিচুয়েশন ছিল, তখন যদি আমাকে কেউ বলতো যে তোর এই ঋণটা আমি দিয়ে দিব, তুই ওই লোকটাকে খুন কর, তখন আমি ওইটা করতে প্রস্তুত ছিলাম। তারপরে আমার নিজে যে বিয়ে করছি, আমার যে ওয়াইফ আছে। বিয়ে কবে করলেন আপনি? গত বছরের এপ্রিল মাসে 12 তারিখে করছি। একটা হচ্ছে যে এই তো একইটা মরার উপরে খাড়ার ঘা ঋণ, তারপর আপনি আবার বিয়ে করতে কেন গেলেন? ভাইয়া বিয়েটা আমি সামাজিক চাপে পড়ে গিয়ে করছি। সামাজিক চাপ মানে? সামাজিক চাপ মানে আমাদের এলাকাটা এমন, যে কোনো অনৈতিক কাজ ঘটে, মাদক দ্রব্য যাই বলেন না কেন, তবে ওই সমাজে আমি সম্পর্ক করতেছি একটা মেয়ের সাথে, এটা নিয়ে অনেকেই কূটনীতি করে। কূটনীতি মানে আগে চলে কথা বলে। তো আমার ওয়াইফের সাথে যখন আমার সম্পর্ক, আমাদের চারপাশে কিছু লোক আমাদের আগে পিছিয়ে কানাফুসি করে মানে কিছু কোনো কথা বলে। আপনি কি মেয়েটাকে লাভ করতেন? হ্যাঁ, মেয়েটাকে লাভ করতাম। কত বছর যাবত লাভ করেছেন? মেয়েটাকে আমি প্রায় 1.5 বছর লাভ করতাম। ও জানতো যে আপনি এই কাজগুলো করেন? জি জানে। সবকিছু জানার পরেও আপনাকে লাভ করেছে? জি লাভ করতাম। তারপর তার ভাইও এই কাজ করতো। তার ভাইও এই কাজ করতো। বিয়ে করলেন কিভাবে? বিয়ে করলাম চারপাশে কত শোনাতো যে ও মেয়ের সাথে এটা করছে ওটা করছে, তো এই কথাটা শুনে আমার সহ্য হতো না। কত বছর বয়সে বিয়েটা করলেন? ভাইয়া আমি বিয়ে করছি আজকে মানে 10 মাস হবে, সামনে 12 তারিখে, সামনে ফেব্রুয়ারি 12 তারিখে। আপনার ওয়াইফের বয়স কত? আমার ওয়াইফের বয়স 18 বছর বয়স। আপনার ওয়াইফ কি পড়াশোনা করতো? জি পড়াশোনা করতো, কিন্তু ও দুদিনের জন্য চাকরি করতো, পড়াশোনা ছেড়ে দেয়। অদ্ভুত রকমের একটা ব্যাপার হচ্ছে প্রিয় শ্রোতা, এই যে মানুষগুলো যারা আমাদের সমাজে এভাবে নিগৃহীত, যারা আমাদেরকে ভালো থাকতে দেয় না এবং ওরা নিজেরাও ভালো নেই, ওরাও একেবারে তুচ্ছ তাচ্ছিল্যের মতো বেঁচে আছে এই সমাজে। এবং একটা কথা আছে রবীন্দ্রনাথের, যাকে তুমি পেছনে ফেলছো সে তোমাকে সামনে যেতে দেবে না, সে তোমাকে পেছন থেকে টেনে ধরে রাখবে। এই মানুষগুলো আমাদেরকে সোসাইটিতে পেছন থেকে টেনে ধরে আছে। কিন্তু এদের যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, এদের যে অর্থনৈতিক অবস্থা, এদের প্রতি সামাজিক ন্যায় বিচার, সেটাও কিন্তু এদেরকে বাধ্য করছে এদের আজকের এই অবস্থার জন্য। আমরা কোনোভাবেই পাশ কাটিয়ে যেতে পারি না এই পরিস্থিতিগুলোকে। আমি একটু জানতে চাই যে আপনার মাথায় যখন এত ঋণের বোঝা, আপনি কি বুঝতে পারছেন যে সেই মুহূর্তে বিয়ে করা মানে আরেকটা দায়িত্ব, লম্বা একটা দায়িত্ব, অনেক বড় একটা দায়িত্ব আপনার মাথার উপর এসে পড়া? সেই কথাটা বলার মতো আপনার উপরে কেউ ছিল? ভাইয়া বলছে আমার আব্বা, না বলছে আমার আব্বাকে জিজ্ঞেস করার পর, তখন আমি ওকে বলি যে দেখো আমি যেহেতু ঋণ আছি, তো আমি তোমাকে 1 বছর পরে বিয়ে করি। আমি বিয়ে করার উদ্যোগ নিয়ে নিই সামাজিক চাপে, যেহেতু লোকজন কানাফুসি করতেছে। ওর ফ্যামিলিও বললো, আম্মা আমার শাশুড়ি বললো যে দেখো লোক কানাফুসি করতেছে, তোমার বিয়েটা করে ফেলো। বিয়ে করে না তুমি খাওয়াও না, তুমি আমাদের বাসায় রেখে দিও। তা আমি বললাম যে দেখো 1 বছর পরে বিয়ে করে আমি যদি পারি কাজটা করে ঋণ পিন দিয়া কাজটা সাহায্য দিই, অথবা ঋণ পিন কমে, যেহেতু আমি ঋণ আছি 1 বছর পরে বিয়ে করো। তখন ও মানে অন্যরকম হয়ে যায় যে না বিয়ে করতে হবে। ও একটা না 3 দিন না খেয়ে থাকে, এই বিয়েটা করবো না শুনে। তখন আমি ওকে নিজে গিয়ে খাওয়াই, আর আমার বাধ্য হয়ে এই
বিয়েটা করতে পারি। ভাই আমি যে বিয়ে করছি কিন্তু আমি একটা মিষ্টি কাউকে খাওয়াতে পারিনি, আমার ফ্যামিলি থেকেও না। ওর চাপে পড়ে হোক এবং ওর পরিবারের চাপে পড়ে হোক, সমাজের চাপে পড়ে হোক, পারিপার্শ্বিক অবস্থার কারণে হোক, আপনি বিয়েটা করলেন। এবং আপনি বলছিলেন যে আপনার সম্বন্ধী সেও আপনার মতো এই পেশাতে জড়িত আমার আগে থেকে। এটা একটা একদম ফ্যামিলি বিজনেস বলা যেতে পারে, ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি বিজনেস। আমি প্রিয় শ্রোতা এই পর্যায়ে আপনাদের জন্য একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে যে আজকের এই পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের আব্দুর রহিমের স্ত্রী সীমা উপস্থিত ছিলেন। সীমা পুরো যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেগুলো শুনেছে। তো সীমাকে এই পর্যায়ে আমি আমার অনুষ্ঠানে একটু ইনক্লুড করতে চাই। সীমার কাছ থেকে আমরা কিছু না কিছু জানবো ওর জীবনের অপ্রিয় সত্য সম্পর্কে। আচ্ছা সীমা, আপনি তো আপনার হাজবেন্ড সম্পর্কে জানেন যে ও এই ধরনের কাজের সাথে জড়িত আছে, একবারে শুরু থেকে জানতেন? হ্যাঁ, শুরু থেকে জানতাম। তো জানার পরেও আপনি ওকে কেন লাভ করলেন? আপনি তো আপনার ভাই সম্পর্কেও জানতেন। ইনফ্যাক্ট কবে জানেন আপনি এটা? আমার ভাইয়ের সম্পর্কে আমরা আগে জানতাম না, যখন ওই কাজে নামে তখন আমরা জানতাম না, প্রায় 1 বছর পর আমরা জানছি। আর এটা তো নিশ্চয়ই ওকে জানার আগে আপনি জেনেছেন যে এই ধরনের বিজনেসের সাথে আপনার ভাই জড়িত। তারপরে আপনার ভাইকে আপনারা ভালো চোখে দেখতেন? আপনার ফ্যামিলি জায়গা থেকে কি ভালো চোখে দেখা হতো তাকে? দেখা হতো, মানে মায়ের মন তো বলা যায় না, মার মন কেমন। আপনি কিভাবে দেখতেন তাকে? আমি ভাইয়ের মতনই দেখতাম। আপনার খারাপ লাগেনি যে আপনি জানেন যে আপনার ভাই? খারাপ তো লাগতোই যে ভাই এই কাজ করে, কিন্তু খারাপ লাগলো কিছু বলতে পারতাম না। আপনি যখন এটা প্রথম জানলেন আপনার ভাই এই ধরনের অপকর্মের সাথে জড়িত, তখন আপনার বয়স কত? তখন আমার বয়স প্রায় 8-10 বছর। 8-10 বছর। এখানে বয়সটার কথা এই জন্যই বলছি প্রিয় শ্রোতা, 8-10 বছর বয়সের জাজমেন্টের ব্যাপারটা আসে না। ভাই তো ভাই, রক্তের সম্পর্কে। তো আপনি দেখেছেন 8-10 বছর বয়সে, তারপরে আপনি যখন ওকে লাভ করলেন তখন আপনার বয়স কত? তখন আমার বয়স প্রায় 14 বছর। 14 বছর। তার মানে আপনি বলা যেতে পারে 4 থেকে 6 বছর আপনার ভাইকে এই অবস্থায় দেখেছেন। দেখার পরে তারপরেও গিয়ে আপনার হাজবেন্ডকে আপনি লাভ করেছেন। জানার পরেও আপনি লাভ করলেন তাকে, কেন করলেন? তার ভালোবাসার দিকে হার মানছি। তার ভালোবাসা দেখে আপনি হার মেনেছেন। কি ভালোবাসতেন আপনি ওকে? আমি একটু শুনি। রহিম, কি করেছিলেন ওর জন্য? ভাইয়া ওকে যখন আমি প্রথম দেখি, আমি ওর ভাইকে দিয়ে তার অফারটা পাঠাই যে তাদের ভাই আমি আপনার বোনকে পছন্দ করি। তো তখন সে রাজি হয়, আবার রাজি হয় না, সেটা ওর সাথে বলে যে রাজি না। আপনার ওই সম্বন্ধের বয়স কত ছিল? আপনার সমপরিমাণ বয়স ছিল? আমার চেয়ে খুব বড়, তার এখন 2 মেয়ে। আপনার চেয়ে বড়? এবং সে জেনে শুনে আপনার হাতে দিতে রাজি হলো? সে রাজি না, সে ওকে টর্চার করছে। সে রাজি ছিল, তার সাথে যে ছেলে এই কাজ করতো তার সাথে রাজি ছিল যে তার বোনে ওর সাথে প্রেম করবে, ও প্রেম করবে ওর সাথে। কিন্তু ও রাজি, মানে সে রাজি ছিল কিনা জানি না, ও আরেকটি ছেলে ওর সাথে লাভ করতে চেয়েছে। আপনি কি করলেন? ওর সাথে আপনার যোগাযোগটা বা কমিউনিকেশন রাজি করালেন কিভাবে? আমি রাজি করে ওর ভাবিকে দিয়ে, ওর ভাবি ফোন করে ওকে আনানোর পর আমি দেখি, কথাবার্তা বলি। তো ও ফার্স্টে সিরিয়াসলি নেয় নাই। ও যে বললো 4 বছর আমাদের সম্পর্ক, এখন তো 18 বছর 14 বছর ওর সাথে লাভ। 4 বছরের ভিতর ওর সাথে আমার জিনিন প্রেম হয়েছে, আপনার লাভ হয়েছে 1 বছর, 1 থেকে 1.5 বছর। আর বাকি সময়টা আপনি চেষ্টা করেন? বাকি সবটা আমি চেষ্টা করছি, কিন্তু ও হ্যাঁ আসি এই সেই, কিন্তু মন থেকে না, এই আর কি। তখন ও আমার দেখো যে আমার আগ্রহ প্রেমের প্রতি। সীমা, আপনার ফ্যামিলি জানে, মানে আপনার পক্ষ থেকে জানে যে জামাই এই কাজগুলো করে? এগুলো কি জানে বাবা মা? হ্যাঁ, এই কাজগুলো জানে বাবা মা। আপনার ফ্যামিলিটা জানে? আব্বু আম্মু এটা জানে? জানে, কিন্তু জানার পরও আমার বাপ মা রাজি ছিল না। ওর কাছে বিয়া দেওয়া তো আমার বাপ মা রাজি ছিল না। ওকে, মানে আমার অনেক টর্চার করছে আমার বাপ মা। আপনার বাবা কি জানে যে ও 5 বার এভাবে পাবলিকের হাতে মার খেয়েছে, লোকজনের কাছে মার খেয়েছে? এসব জানে না। এসব জানেন? আপনি জানেন এটা? এটা আমি জানি, কিন্তু 5 বার কিংবা এসব জানতাম না। 2 বার ও জেল কেটেছে এটা জানেন? এটা জানি। এবং এই ধরনের কাজের জন্য আপনার হাজবেন্ড যে কোনো মুহূর্তে পাবলিকের হাতে একটা অকারেন্সের শিকার হয়ে মারা যেতে পারে, এরকম একটা দুর্ঘটনার শিকার হতে পারে, এটা আপনি জানেন? হ্যাঁ, জানি। আপনার কাছে কেমন লাগে? আপনার ফিলিংসটা কি? খারাপ তো লাগতেই পারে যে স্বামী এই কাজ করে। আপনি কি করেন আপনার জায়গাটা থেকে? আপনি কি করেন ওকে আপনি কি বলেন এই কাজগুলোর জন্য? আপনি কি ওকে কখনো না করেন, বা আপনি কি উৎসাহ দেন যে কাজগুলো করার জন্য? না। কি বলেন আপনি? আমি ওকে না করে যে এই কাজটা ছাইড়া দাও, তো বলে যে এখন যদি কাজ ছাইড়া দিই তো পাওনা ধরো আমারে ধরবো। কত টাকা পাওনা আছে? প্রায় 1.5 লাখ টাকা তো হবে। 1.5 থেকে 2 লাখ টাকা, ওটা সেও একটু আগে বলছিল। কি করে এটার জন্য পাওনাদাররা? আপনাদের বাড়িতে আসে? এখন বাড়িতে আসে কি বলতে কি, যেমন এখন আমরা অন্য জায়গায় আছি, পাওনাদার চাপে আমরা অন্য জায়গায় আছি। পালিয়ে আছেন? পালিয়ে বলতে তাহলে মানে কিছু পাওনাদার জানে যে আমরা কই আছি, যেমন অনেকের দূরে থেকে ঋণ দিতে যাচ্ছি। মানে কি ভাই, যাদেরকে টাকা দেওয়া হচ্ছে 2টা পাওনাদার, মানে 2টা পাওনাদার, একটা পাওনাদার জানে যে আমি কোথায় আছি, যে আমাকে ধরে নিয়ে মারছে, আটু ফাটা ফেলছে। আবার আমাকে চেদের সাথে বাইধা মেন রাস্তার ভিতর আমার বাড়ির ঘেটের সামনে আমাকে চিৎ করে ফেলে রাখছে, রড দিয়ে বাড়ি মেরে আমার পাও ফাটা ফেলছে। এটা কি বিয়ের পরে? না, এটা বিয়ের আগে। সেই দৃশ্যগুলো আমার ফ্যামিলি দেখতেছে। কিছু বলেনি আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি কিছু বলার ছিল না, কারণ আমি তাদের কাছ থেকে টাকা নিছি। তারা কি বলবে? তারা যদি বলতে যায় তাহলে সেই টাকা তাদেরকে দিতে হবে। এই কারণে আপনার বাবা কি বলে? আমার বাবা কি বলবো, যে তখনই বলছি যে যাস না, এখন তুই কই দাঁড়াইছ, গেছত গা, এখন ভুলে খেয়াস তুই দিতেছ, দেখ
কি অবস্থা, যদি আমার কথা শুনতে আজকে তো এই পর্যন্ত। বিয়ে করেছেন কত সালে? 10 বিয়ে মাস। করেছি আমি, হ্যাঁ 10 মাস। 10 মাস। এই 10 মাসের মধ্যে ধরনের কোনো অকারেন্সের শিকার হয়েছেন আপনি? হ্যাঁ, আমি এই যে কিছুদিন 1 মাস আগে আমার এক পানদানি আমার পিটাইছে, আর আমি, আপনার স্ত্রী সেটা জানে? হ্যাঁ, আমার স্ত্রী গিয়ে আমার আনছে। কি দেখলেন আপনি সীমা? ওনারা যে মারছে তা আমি দেখিনি কে, মানে উনিও বলে নাই কাজে আমার যাইতে, তারা পানাদারের চাপে বলছে যে তোর বউরে আন, মানে পানাদার আমার ফোন দিছে যে তোমার হাজবেন্ড কোথায় থাকে, তো আমি বলছি আমি মানুষে থাকি আর আমার হাজবেন্ড অন্য জায়গায় থাকে। তারপরে বললো তোমার হাজবেন্ড কি টাকা দেবে না, আমি হ্যাঁ দেবে না, টাকা যেহেতু নিয়েছে তারপরে তো দিতে হবেই। পরে বলছে আমারে যে তুমি আইসা আমার সাথে দেখা করে যাও তোমার হাজবেন্ডের ব্যাপারে। তো আমি বলছি আমি দেখা করবো কিসের জন্য, আমার হাজবেন্ডে দেখা করবে, আমার দেখার কোনো প্রশ্ন ওঠে না। তো আমার কথার কারণে আর কি ওনারে বেশি একটি করছে, যেমন পানাদারের সাথে আমি একটু দিয়া কথা বলছি, তো তার জন্য বেশি মারছে। তো এই যে মারলো পাবলিকলি, যখন মারে হাজবেন্ড স্ত্রীর সম্মানের জায়গা, আপনি তো সেটা ফিল করেন না যে প্রত্যেকটা স্ত্রীর জন্য তার স্বামী হচ্ছে সম্মান। তো যখন আপনি দেখেন যে আপনার পাবলিকলি আপনার হাজবেন্ড এভাবে কিছুদিন পর পর মারের শিকার হচ্ছে, লোকজন তাকে সম্মান দেয় না, তখন আপনার কেমন লাগে, ফিলটা কি হয়? একদম টু বি অনেস্ট, আপনার জায়গা থেকে আপনি যেটা ফিল করেন সেটাই বলবেন। খারাপ লাগে যে আমার স্বামীকে অন্যজনরা মারবে কিসের জন্য, কিংবা আজকে আমার স্বামীর পরিস্থিতির কারণে হচ্ছে যত সব পাওনাদাররা, যেমন ও এই কাজ করছে বিদায় ওরা সবাই টাকা দিচ্ছে, কিন্তু এই জিনিসটা ভাবে নাই কা যে এখনো ছোট, কি দেখে আমরা টাকা দিব, আর ফ্যামিলি পক্ষ থেকে কেউ আসে নাই জোর আমি টাকা দিই কিংবা হ্যাঁ দাও, কেউ কিছু বলেনি কেন। তো সবাই দিছে টাকা লোভে, যে এই কাজ যেহেতু করে তো দেই, আজকে যে 500 দেই তাহলে আমি ওর থেকে 2000 টাকা পাবো, এইভাবে আর কি লোক দিছে। ওর পরিস্থিতির কারণে একমাত্র লোক মানুষ। ও দারুণ একটা কথা বলেছে, প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই এখানে গ্রিডি, সবাই লোভী। এই যে স্যাকারিন যারা কিনে আমাদের প্রতিদিনের খাবারে মেশাচ্ছে তারা এক ধরনের লোভী, যারা স্যাকারিনটাকে দোকানে নিয়ে বিক্রি করে বেশি টাকা নিবে তারা এক ধরনের লোভী, ও যাদের কাছ থেকে নেশার জন্য টাকা নিচ্ছে এবং সেই টাকার জন্য যারা বেশি বেশি ইন্টারেস্ট দিচ্ছে তারা এক ধরনের লোভী। এই লোভে লোভে যে সমীকরণগুলো দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সম্ভাবনাময় তরুণ, যে সম্ভাবনাময় একটা জীবন, প্রত্যেকটা মানুষই সমাজে সম্ভাবনাময়, সেই সম্ভাবনাময় আব্দুর রহিম হয়তোবা ধীরে ধীরে এভাবেই নিঃশেষ হয়ে যাবে। দেখুন, সমাজ তাকে শোষণ করছে, পরিবার তাকে শোষণ করছে, বন্ধু বান্ধব তাকে শোষণ করছে, এবং শেষ পর্যন্ত সে ধরা খেয়েছে মেডিসিনের কাছে। মেডিসিন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ড্রাগ। আপনি জানেন ও ড্রাগ অ্যাডিক্ট, ও যে মাদক নেয় এটা আপনি জানেন, ও যে ঘুমের ট্যাবলেট খায় এটা আপনি জানেন? আগে জানতেন, মাঝখানে জানতেন না? মানে ও শুরু থেকে তারা মানে ফার্স্ট খেয়েছে, ঠিক আছে, পরে তার খায় না। মাঝ থেকে ভাইয়া আমি আজকে 3 বছর হয় আমি এটা ছেড়ে দিয়েছি। আপনি শিওর আপনি ছেড়ে দিয়েছেন? আমি এটা ইন্টুটাই ছেড়ে দিয়েছি। এখন যদি কোনো বিয়ে পার্টি হয় একটু মদ খাবো, নয়তো বিয়ার খাবো, এই নয়তো আমার সিগারেট কোনো নেশা নেই। কিন্তু সিগারেটও তো এক ধরনের নেশা। হ্যাঁ, সিগারেট। কয়টা সিগারেট খান আপনি? সিগারেট আমি আগে দৈনিক 1 প্যাকেট খেতাম, এখন আমি দৈনিক 5 থেকে 6টা খাই। কিন্তু আপনার চেহারা যেটা বলছে আপনি কিছু একটা লুকাচ্ছেন আমার কাছ থেকে। জি না ভাইয়া, আমি এখন আর কোনো ড্রাগসের ভিতর নাই। শিওর আপনি শিওর? আপনার হাজবেন্ডের কাজকর্ম করার ক্ষমতা, স্ত্রীর প্রতি দায়িত্ব পালনের যে ক্ষমতা, সেগুলো সে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে? ওকে, আপনি কি ফিল করেন? আপনার সংসারটা কেমন দেখতে চান? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ওর জায়গাতে আমি পরে আসছি। আপনি থাকে না, মেয়েদের কিন্তু সংসার নিয়ে অনেক সুন্দর একটা স্বপ্ন থাকে। হ্যাঁ, সেই স্বপ্নের জায়গাটা কেমন? আমার স্বপ্ন কেমন, আমার স্বামী ভালো কাজ করব, আমার ছেলে মেয়ে বড় গলায় কথা বলতে পারবো, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, তারপরে সুন্দর একটা ছোট পরিবার থাকবো। আমি আমার শ্বশুর বাড়ি যেতে চাই, ও এই কাজ ছাইরা দেখ, আমার কোনো আপত্তি নেই। দিনে না দিন খাম, তার জন্য কোনো এই ঠকবাজি টাকাগুলো নিয়ে এসে যখন আপনাকে দেয় আপনার কেমন লাগে? খারাপ লাগে। মা শুধু দেয় না টাকাটা, মধ্যে মাথা ঘাম পায়ে ফেলায় যদি আমার টাকাটা দিত তাহলে হয়তো আমার একটু আনন্দিত লাগতো। বলেন এবার আপনি কি বলতে চান? কি বলবো ভাই, আমি যে মাথা ঘাম পায়ে ফেলে টাকা আনবো সৎ পথে, আমার তো সে পরিস্থিতি নাই। আমি যদি সৎ পথে আমি 200 টাকা ইনকাম করি, 200 টাকা দেয় আমাদের দুজনের সংসার চলে যাবো একদিনে বা 2 দিনে চলে যাবো। কিন্তু ভাই আমার যে সপ্তাহ শেষে 5 থেকে 10-15 হাজার টাকা পাওনাদারকে দিতে হইতেছে, ওই টাকাটা আমি কোথায় পাবো? আর ওই টাকাটা না দিলে যে আমার প্রতি টর্চার শুরু হইব, ওই টর্চারটা তো অন্য কেউ পাইবো না, আমার শরীরে দুপুরে দিয়ে যাবো ভাইয়া। এখানে আমার তো করার কিছু নেই, আমি তো পরিস্থিতির শিকার। নাও কাম টু দ্য সলিউশন। এবার আপনারা বলেন, যারা লাখ লাখ শ্রোতা আমাদেরকে শুনেছেন, কজন পারবেন? এখানে অনেক বড় বড় লেকচার শুনেছি, ফেসবুকে রীতিমতো ওকে নিয়ে গালমন্দ হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, ওর অনেক খুদ বের করার চেষ্টা করছেন অনেকে, অনেক বেশি পরিমাণে ওর উপর অ্যাটাকিং হচ্ছেন। তাদেরকে একটু বলি, পারবেন ওকে বিশ্বাস করে এই জায়গাটা থেকে সরিয়ে নিয়ে আসতে? সেই জায়গাটায় আমরা সবাই নীরব। সো বাধ্য হয়ে আমরা শেষ পর্যন্ত হয়তোবা আব্দুর রহিমকে একদিন রাস্তায় মরে পড়তে থাকতে দেখব।
আমরা আব্দুর রহিমের জন্য আজকের এই অনুষ্ঠানটা করিনি। আমরা করেছি এই কারণে যে সমাজে যাতে আর কোনো আব্দুর রহিমের জন্ম না হয়। আমাদের জেবিএসবির মোটো সবসময় এরকম থাকে যে একজন আব্দুর রহিমকে দেখিয়ে দিয়ে লাখ লাখ আব্দুর রহিমকে সচেতন করা যে এই রাস্তায় হেঁটো না, কারণ এই রাস্তা খুবই দুর্বিষহ, এখান থেকে বেরোতে পারবে না। এবং একই সাথে যারা আব্দুর রহিম হয়ে মাঝপথে আছেন তাদেরকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, যদ্দূর করেছো এনাফ, কারণ এটা তোমাকে একসময় শেষ করে দেবে। দেখুন, ওর সামনে এখন একটা সুন্দর স্বপ্ন আছে। ওর কিন্তু শাস্তি ভয়াবহ, কারণ ও জানে যে আমি একটা অনিশ্চয়তার পথে যাচ্ছি। ওর কিন্তু ঘরে প্রিয়তম স্ত্রী আছে, নিশ্চয়ই একটা সন্তানের স্বপ্নও আছে। আপনাদের কি কোনো সন্তান হয়েছে এখন পর্যন্ত? জি না, হয়নি। 10 মাস বিয়ে হয়েছে, সুতরাং পরিকল্পনা কি আছে বা এরকম সম্ভাবনা কি আছে? পরিকল্পনা আছে, আমি যদি ঋণ শোধ করে দিতে পারি, আমি যেদিন ঋণ শোধ করে দিব, আমি সেই দিনে ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ভালো কাজ করব। ওই সময় আমি সন্তানের ইচ্ছা জাগছে যে তখন যেন আমার সন্তানকে কেউ বলতে না পারে যে তোর বাপের চোর, তোর বাপের সিটাই করে টাকা আনে, তুই বড় কথা কিভাবে বলিস। তাকে গেছে আমার ছেলে আজকে যেমন আমার বন্ধু বান্ধব হাঁটতেছে, ওর বাপ মা বলতেছে তুই এই সিটা চোরের সাথে হাঁটিস না। তখন আমার বন্ধু আমার ছেলে যখন হবে, আমার বন্ধু তার বন্ধু বান্ধব বলবে, আমার ছেলে বন্ধু বান্ধব যে তোর বাপে তো চোর, তোর সাথে আমরা হাঁটবো না। তখন আমার ছেলের কাছে আমার জবাবদিহি কি থাকবে? আমি আমার ছেলেকে কি বলবো? তাই আমি চাচ্ছি যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমি যেন ঋণ দিয়ে এই কাজটা ছেড়ে ভালো হয়ে যেতে পারি। তখন আমার পরিকল্পনা আছে আমার ছেলে সন্তান বা ভবিষ্যৎ নিয়ে। তার আগে আমার জীবনটা অনিশ্চয়। আমি আব্দুর রহিম কখনোই আপনাকে বলবো না যে আপনি যে পথে হেঁটে ঋণ শোধ করতে চাচ্ছেন সেই পথে আপনি হাঁটেন। আমি যদি আজকে আপনাকে যারা ঋণ দিয়েছে তারা যদি এই অনুষ্ঠানটি শুনে থাকে, আমি তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, ভাই, একটা মানুষকে ভালো হওয়ার সুযোগ দিলে কিন্তু আল্লাহ আপনাকে অনেক অনেক দিক থেকে হেল্প করবেন। কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষই ধর্ম বিশ্বাস করেন। আপনারা ওর কথা আজকে শুনেছেন, একটা মানুষকে কি ভালো হওয়ার সুযোগ দেওয়া যায় না? যারা ওকে ঋণ দিয়েছেন তারা কি ওর ঋণের জায়গাটা একটু মাফ করে দিতে পারেন না? শুধুমাত্র মূলধনটুকুই নিন ওর কাছ থেকে, ওকে একটু ভালো হওয়ার সুযোগ দিন, ওকে আর অন্যায় পথে না যাওয়ার সুযোগ দিন না ওকে সুযোগ। বিশ্বাস করাটা খুবই কঠিন, কিন্তু মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমি তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, ওকে সৎ পথে উপার্জন করে ও যতটুকু পরিমাণ পারে আপনাদেরকে শোধ করতে ততটুকুই শোধ করুক। একটু সুযোগ দিন একটা মানুষকে ভালো করার জন্য। জীবনে তো অনেক ঋণ নিয়েছেন, অনেক সুদ নিয়েছেন, একটা মানুষকে কি সুযোগ দেওয়া যায় না? আমি তাদের জন্য এতটুকু বলতে পারি। আর আপনাকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনি তাদেরকে গিয়ে কথাগুলো বারবার বলুন যে আমি ভালো হতে চাচ্ছি, আমাকে একটু সুযোগ দাও। ভাই, এই কথা কে শুনে না, তারা মানে না। তাদের প্রয়োজন টাকা, তারা যদি টাকা পায় তারা শান্তি। টাকা ছাড়া এখন যদি আমি তো দেখা করতে যাবো দূরের কথা ভাইয়া, আপনি তো বলছেন তাদের গিয়ে এই কথাটা বলতে। তারা যদি আমার খোঁজ পায় তারা আমাকে নিয়ে এবার হয়তো একটা হাত নিতে একটা পা ভেঙে দিবে, এটা আমি শুনছি। ওকে, স্পিচলেস, আই হ্যাভ নাথিং টু সে। আমি আসলে কিছুই বলতে পারি না। কি বলবো? আমার কিছু কি বলার আছে? যারা এতক্ষণ শুনেছেন তারাই বলুন। আমার কি কিছু বলার আছে? আমি কি কিছু বলতে পারি? ওকে, আমাকে একটু বলুন তো আপনি এখানে কেন আসলেন? ভাই, আমি এখানে আসছি, আমি যে সিটারিটা করছি সমাজে অনেক মহিলাকে ধোকা দিচ্ছি। ভাইয়া, আমি এখানে আসার কারণ যে আমি যে ধোকাটা দিচ্ছি, এই ধোকাটার কারণে দেখা গেছে কোনো যুবতী মহিলার সংসার ভেঙে গেছে, অথবা অনেকজন অনেক অভাবে কষ্টে আছে, তাদের সংসার ভেঙে যেতে পারে। অথবা দেখা গেছে একজন আরেকজনের জিনিস পেয়ে আসছে, তখন সে তার কাছে কিভাবে জবাবদিহি করবো, এ নিয়ে ঝগড়া হতে পারে। একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিতে পারে এই কথা শুনে, তোর জিনিস কোথায়, এই সেই, বা তাকে মারতে পারে। আমার চোখের সামনে আমি একদিন কাজে গেছি, আমি আর কাজ করিনি, কিন্তু অন্য এক গ্রুপ করে গেছে গা, আর সেই মহিলা কাঁদতাছে, অথচ বুড়া চাচা সেই মহিলাটাকে চটিতে বাড়ি নিয়ে চটি ভেঙে ফেলছে। অথচ কি কারণে? আমাদের এই কাজের কারণে যে আমরা যে ধোকা দিয়ে তার কাছ থেকে জিনিস নিয়ে গেছি, এই কারণেই তো ভাইয়া, আমি চাচ্ছি আমাদের ধোকার পরে যেই সব মহিলারা এই সমাজ থেকে এই ধোকা পেয়ে আপনাদের জিনিস, বহুমূল্য জিনিস হারাচ্ছেন বা বাসা থেকে টাকা আনছেন, ভাইয়া ব্যাংকেতে টাকা উঠা দিতেছে। এমনকি যদি একটা ছেলে চায় তার সাথে শারীরিক সম্পর্ক করতে, সেইটাও রাজি হইব, তার সাথে শারীরিক সম্পর্ক করতে সে রাজি হইব, সে এতটা লোভী বা এতটা লোভে পড়ে, তখন এই দোষটা কার থাকে? লোভে পড়ে যে তার সাথে। আর যে এই দোষটা তারও থাকে যে লোভে ফেলায় তার। দুজনের ভাই সবাই মানে সমান দোষ যেহেতু। তো আমি চাইতেছি যে আমাদের এই ধোকাটায় আর কেউ পড়েন না, আপনারা খুব সচেতন থাকেন। যদি কখনো দেখেন যে এমন ছেলে আপনাকে বলতেছে, আপনি পুরোপুরি মানে সম্পূর্ণ শিওর হন যে ওই যে কথাটা বলতেছে এটাকে সত্য না মিথ্যা। যদি আপনার পরিচিত কেউ থাকে, আপনারা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন বা তাদেরকে ডাক দেন, জিজ্ঞাসা করেন। যদি আপনারা তাদের কেউকে ডাক দেন, আপনার পরিচিত কাউকে ডাক দিলে আমাদের মতো গ্রুপ অথবা আমরা পালিয়ে যাবো আপনার কাছ থেকে। আপনি এই ধোকার মাঝে পড়বেন না। ওর ঋণ এখনো 2 লাখ টাকা, প্রিয় শ্রোতা। ও এখনো এই জায়গাটার মধ্যে আছে। ও লাখ লাখ মানুষকে সচেতন করে দিয়ে ওর যে বিজনেসের মার্কেট সেটা কিন্তু কঠিন করে ফেলেছে, কারণ ওর ভেতরে একটা মানবিক সত্তা আছে। আর যারা তখন ওকে গালি দিয়েছেন তাদের ভিতরে আমি একটু প্রশ্ন করতে চাই, তারা কোন মানবিক সত্তা নিয়ে ওকে গালি দিয়েছেন? যাই হোক, আমরা ইতি টানতে চাই আজকের এই যাহা বলিব সত্য বলিব।
আব্দুর রহিম এবং আব্দুর রহিমের স্ত্রী সীমা, তাদের প্রতি আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা। অনেক মানুষকে তারা আজকে সচেতন করেছেন। এবং মোরাল অব দ্য স্টোরি ইজ, লোভে পাপ, পাপে মৃত্যু। এ পর্যায়ে আমরা আমাদের যিনি বিশেষজ্ঞ, পুরো অনুষ্ঠানটি শুনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, তার কাছে আমরা যাচ্ছি। তিনি ফোনে রয়েছেন। অনুরাগ চাকমা, আপনি তো পুরো অনুষ্ঠানই শুনলেন, তো আপনার কি বলার রয়েছে? আমি ক্রিমিনোলজির যতগুলো লিটারেচার পড়লাম, আমার মনে হয়েছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে জিনিসটা আমাদের সামনে বেশি উঠে, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেকগুলো সোশ্যাল প্রবলেম বিরাজ করতেছে। যে সমস্ত সোশ্যাল প্রবলেমের কারণে কিন্তু অনেক মানুষ ক্রিমিনাল হয়ে যাচ্ছে। এবং অনেক গবেষণা, যেমন 2008 সালে পুলিশ ডিপার্টমেন্টের একটা রিসার্চ হয়েছে, সেখানেও বলা হয়েছে বাংলাদেশে যারা জুভেনাইল ডিলিনকুয়েন্সি, এবং জুভেনাইলদের মধ্যে আব্দুর রহিম কিন্তু এক্সেপশনাল না। এবং যার বয়সটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম 18 থেকে 20 বছর, সে হচ্ছে জুভেনাইল। এবং তার মতো অনেক জুভেনাইল বাংলাদেশে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ। এবং এর পিছনে অনেকগুলো কারণ 2008 সালের পুলিশ ডিপার্টমেন্টে এই গবেষণায় বেরিয়ে আসছে। তার মধ্যে একটা হচ্ছে ডিভোর্স ফ্যামিলি। আমরা জানি ফ্যামিলিতে যখন বাবা মাদের মধ্যে ঝগড়াঝাটি পরিমাণটা বেড়ে যায় এবং একটা পর্যায়ে হচ্ছে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তখন কিন্তু এই সমস্ত ফ্যামিলির সন্তানদেরকে সুপারভাইজ করার জন্য কোনো গার্ডিয়ান থাকে না। এবং এই যে ল্যাক অফ গার্ডিয়ানশিপ, এটিও কিন্তু একটা অন্যতম বিষয় যে বাংলাদেশের আব্দুর রহিমের মতো জুভেনাইলদের ক্রিমিনাল হওয়ার পিছনে। আরেকটা বিষয় আমি যা শুনলাম, মানে আব্দুর রহিমের জীবনের কাহিনী শুনে, সেখানে মনে হয়েছে বাংলাদেশে আরেকটা বিষয় ওতপ্রোতভাবে ক্রিমিনালিটি রেট বাড়ার পিছনে দায়ী, সেটা হচ্ছে পভার্টি। এবং আপনারা খেয়াল করছেন, আব্দুর রহিমের বাবা সে কিন্তু একজন পঙ্গু লোক, যার কোনো ইনকাম নেই। এবং এই ধরনের একটা পভার্টি অবস্থায় আব্দুর রহিম যখন স্বপ্ন দেখলো নাচ শিখবে, এবং এই ডান্স শিখার জন্য তার যে একটা ফি দিতে হবে, তার যে একটা এক্সপেন্স দরকার, মানে সেটিকে ফুলফিল করার জন্য তার কিন্তু একটা ইনকাম সোর্স দরকার। এবং এই ইনকাম সোর্সটা সে যখন ম্যানেজ করতে যায় সামহাও, তখন কিন্তু সে, আমরা শুনতে পেলাম, সে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হয়ে যায়। তো আমি সেজন্য মনে করব যে বাংলাদেশের ক্রিমিনালিটি যে রেটটা ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, তার পিছনে হচ্ছে ডিভোর্স ফ্যামিলি এবং পভার্টি, তারপর হচ্ছে সোশ্যাল গার্ডিয়ানশিপ। এই সমস্ত ফ্যাক্টর গুলো খুবই ইম্পর্টেন্ট মানে রোল প্লে করতেছে। আমি সেজন্য বলবো আমাদের এই বিষয়গুলো বর্তমান সময়ে ভেবে দেখার যথেষ্ট উপযুক্ত সময় হয়েছে। তারপরে আমি যে জিনিসটা বলবো যে এখানে হচ্ছে সে পরে কিন্তু উপলব্ধি করতে পেরেছে সে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সে পারফর্ম করতেছে, কিন্তু সে ব্যাক করতে পারতেছে না নর্মাল লাইফে। এবং তার প্রধান কারণ হচ্ছে সে অনেক মানে ঋণগ্রস্ত হয়ে যায়, অনেক মানুষকে তার টাকা পয়সা দিতে হবে, এবং সে যখন এগুলো ম্যানেজ করতে পারতেছে না, সে এখন বিয়ে করে পলাতক অবস্থা আছে। তো এই জায়গাতে হচ্ছে আমাদের আরেকটা ব্যবস্থা রাষ্ট্রের নেওয়া উচিত, সেটা হচ্ছে পুনর্বাসনের যে ব্যবস্থা। পুনর্বাসন অর্থে মিনিংটাকে যদি আমরা ডিফাইন করি, যে তাকে হচ্ছে চাকরির ব্যবস্থা করে দেয়া, সে যাতে লিগ্যাল ওয়েতে ইনকাম করতে পারে এবং তার ইনকাম থেকে তার যে ঋণ সেটি সে পরিশোধ করতে পারে। 2 নম্বর হচ্ছে একটা ক্রিমিনাল যখন নর্মাল লাইফে ব্যাক করে, তখন তার জীবনের জন্য মুখ্য ভূমিকা পালন করে যে তার জীবনের নিরাপত্তা বিধান করা হয়েছে কিনা। কারণ সে ক্রিমিনাল লাইফ থেকে নর্মাল লাইফে ব্যাক করার পরে তার ভিতরে কিন্তু একটা ইনসিকিউরিটি থেকে যায়, এবং রাষ্ট্রের উচিত, সমাজের উচিত তার জীবনের নিরাপত্তা বিধান করা। 3 নম্বর হচ্ছে একটা মানুষ যখন ক্রিমিনাল লাইফ দীর্ঘদিন ধরে সে ডিল করছে, তখন কিন্তু তার ভিতরে অনেকগুলো হচ্ছে আফসোস এবং মাঝে মাঝে সে ফ্রাস্ট্রেশনের মুখোমুখি, তারপরে তার বিভিন্ন ধরনের ফিলিংস এবং মেন্টাল যে কন্ডিশন গুলো তার ভিতরে কিন্তু অটোমেটিক্যালি উদয় হবে, এবং সে যখন যথেষ্ট ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এবং সে যখন ডিপ্রেসড হবে, তখন একমাত্র তাকে কাউন্সিলিং প্রদান করার মধ্য দিয়ে আমরা তাকে একটা নর্মাল মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তো এক্ষেত্রে হচ্ছে সমাজের, রাষ্ট্রের, পরিবারের এবং ব্যক্তির, তার বন্ধু বান্ধবদের, এবং আমি বিশেষ করে বলবো তার ওয়াইফ, মানে এই মুখ্য ভূমিকাটা পালন করতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনি নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ আপনি। আপনাকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা শুভকামনা জানাচ্ছি, প্রার্থনা করছি আমাদের এই বন্ধুটির জন্য, রহিমের জন্য। সমাজেও ভালোভাবে বেঁচে থাকুক, ওর জন্য একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ থাকুক, ওপরওয়ালা সেই ব্যবস্থা ওকে করে দিক।
আর আমরা যারা মানুষ আছি তারা যেন এরকম আব্দুর রহিমের পাশে দাঁড়াই এবং এরকম আব্দুর রহিমদের যেন সমাজে ভালোভাবে বেঁচে থাকার সুযোগটুকু অন্তত বিশ্বাস করে সেই সুযোগটুকু করে দেই। কারণ একটা কথা আছে যে হ্যাঁ, বিশ্বাস করাটা অনেক কঠিন এই ধরনের মানুষকে, কিন্তু বিশ্বাস তো করতে হবে, নইলে তো সমাজ বদলাবে না। এবং একজন আব্দুর রহিম খারাপ থাকা মানে কিন্তু শুধুমাত্র আব্দুর রহিম খারাপ থাকা না, আব্দুর রহিমের চারপাশ খারাপ থাকা, আর চারপাশ খারাপ থাকা মানে কিন্তু আমিও খারাপ থাকা। আমরা ফিরছি ঠিক একটু পরেই। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ।